সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমার নাম মোহাম্মদ অনিক। আমার বাড়ি বন্দরনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। আমাদের পরিবারটা এক ভিন্ন একটা রকম পরিবার। আমি আমার জীবনে অনেক পরিবার দেখেছি, কিন্তু আমাদের এই পরিবারের মতো অন্য কোনো পরিবার হতেই পারে না। আমি কখনো দেখিনি আমার দাদা দাদি, আর কখনো দেখিনি আমার নানা নানি। এক ভিন্ন রকম, এক অন্য রকম পরিবারে আমি বেড়ে উঠি। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি চট্টগ্রামেরই কোনো একটা স্কুলে পড়াশোনা করতাম। আমি যখন পড়াশোনা করি, আমি কিন্তু পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলাম, যথেষ্ট অ্যাক্টিভ একজন ছাত্র ছিলাম। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি একটা ব্যাপার অনেকভাবেই খেয়াল করতাম যে আমার আব্বা আর আম্মার মাঝে তুমুল পরিমাণ ঝগড়া। আমার বাবা হচ্ছে ঢাকাতেই কোনো একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতো, কিন্তু কোম্পানিটা বেসরকারি হলো। আমার বাবা অনেক বড়লোক ছিল। আমার বাবা ঢাকা থেকে আসার সময় নিজের প্রাইভেট কার নিয়ে আসতো। যদিও আমাদের কোনো প্রাইভেট কার ছিল না, বাবারই প্রাইভেট কার ছিল। বাবা ঢাকা থেকে আসার সময় প্রাইভেট কারে করে আসতো, এবং আমি খুব খেয়াল করে দেখতাম যে প্রতি মাসের কিছুদিন, মানে এক সপ্তাহ বা হচ্ছে 3 দিন 4 দিন আমার আম্মার সাথে থাকতো। এরপর আব্বা আবারও পুনরায় ঢাকাতে চলে যেত। আমি মাকে জিজ্ঞেস করতাম যে, মা, একটা ব্যাপার আমি বুঝি না যে বাবা এত ঢাকাতে যায় কেন? আমার বন্ধু বান্ধবরা অনেক বাবারাও তো ঢাকাতে চাকরি করে, কিন্তু ইনারা তো চট্টগ্রামে আসলে বউর সাথে 15 দিন 20 দিন 1 মাস এরকম করে থাকে, কিন্তু বাবা এরকম কেন? বাবা আসলে 2-3 দিন থেকে চলে যায়। এবং সেটাই আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। আমার মা আমাকে যেটা বলেছে, আমার বাবা নাকি খুবই ইম্পর্ট্যান্ট একজন পার্সন, এবং উনি একটা বেসরকারি কোম্পানির সিইও বটে। তার জন্য তাকে হচ্ছে মানে ম্যাক্সিমাম সময় ঢাকাতে থাকতে হয়, কারণ তার আন্ডারে অনেকগুলো লোক কাজ করে, সব কিছু তাকেই দেখভাল করতে হয়। এটা বলার পর আমি তখন মেনে নিলাম যে হয়তো আমার বাবা অনেক ব্যস্ত মানুষ, এই জন্য এই কাজগুলো করে। কিন্তু বাবা মায়ের এই ঝগড়াটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। দিন যত বাড়তেছে তাদের মাঝে প্রবলেমের পরিমাণটা ততই বেড়ে যাচ্ছে। বাড়তে বাড়তে একটা সময় আমি এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসি তো আমি মোটামুটি বিন্দাস একটা রেজাল্ট করি, অনেক ভালো একটা রেজাল্ট করি। ওই রেজাল্ট করার পরে চট্টগ্রামে সুনামধন্য একটা কলেজে আমি ভর্তি হই। আমি যখন কলেজে ভর্তি হই, তখন থেকে আমি দেখি যে আমার বাবা অলওয়েজ আমার মায়ের গায়ে হাত তোলে। মায়ের গায়ে হাত তোলে বলতে মাকে মারে, এবং মেরে আমার মায়ের শরীর থেকে রক্ত পর্যন্ত বের করে। তো এই জিনিসগুলো দেখার পরে আমার নিজের ভিতরে খুব খারাপ লাগে যে কেন বাবা এরকম করবে। আমি কিন্তু আমার বাবার সাথে খুব একটা কথা বলতাম না, মানে ছোটোবেলা থেকেই আমি বাবাকে দেখলে জানি কেমন একটু ভয় পেতাম। আমার বাবা দেখতে কিন্তু ভীষণ রকম ডেয়ারিং টাইপের একটা লোক ছিল, মানে দেখলে মনে হতো যেন খুব ভীতঙ্ক একটা মানুষ, এরকম কিছু একটা। তো এই জন্য আমি সবসময় বাবার কাছ থেকে নিজেকে হাইড করে রাখতাম, নিজেকে লুকিয়ে রাখতাম। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে যখন বাবা অলওয়েজ আমার মায়ের গায়ে হাত তোলে, তখন আমি আর নিজেকে এরকম হাইড করে রাখতে পারলাম না। একটা পর্যায়ে আমি তখন খুব কঠিনভাবে প্রতিবাদ করতে শুরু করি। আমার বাবাকে বলি যে আপনি কেন আমার মাকে এরকম করে মারেন, এবং আমার মাকে এভাবে মারার আপনার মানে কেন আপনি আমার মাকে মারতেছেন। এইগুলো বলার পরে আমার বাবা তখন আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে যায়, এবং আমাকেও আমার গায়েও হাত তোলে। হাত তোলার পরে বাবা তখন হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকাতে চলে যায়, কিন্তু এরপরে বাবা আর চট্টগ্রামে আসে না। প্রায় 1 মাসেরও বেশি সময় হয়ে যায়। মা তখন খুব কান্নাকাটি করে, অলওয়েজ কান্নাকাটি করে, মন খারাপ করে অলওয়েজ। আমি তখন বলি যে কী ব্যাপার, মানে মা তুমি আমাকে বলো না বাবা আসতেছে না কেন, মানে বাবার সমস্যাটা কি? সেই ছোটোবেলা থেকে আমি বারবার মাকে ওই একটা প্রশ্নই করে আসতাম। আমি তো আসলে এসএসসি পরীক্ষা দিয়েছি, এবং এসএসসি পরীক্ষা দেওয়া একটা ছেলে মানেই হচ্ছে সে মোটামুটি দুনিয়াদারি সম্বন্ধে অনেক কিছুই বোঝে, তার অনেক জ্ঞান আছে। তো আমি দেখতে পারি যে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার বাবা মায়ের মাঝে এমন একটা প্রবলেম লুকিয়ে আছে, এমন একটা সমস্যা লুকিয়ে আছে, যারা বাবা এটা কোনোভাবেই বলতে চায় না, মানে কোনোভাবেই বাবা বলে না, এবং মাও সেটা আমার কাছে বলতে চায় না। ওদের মাঝে অনেক অনেক সিক্রেট কিছু লুকিয়ে আছে। বাবা টাকা দেয়, পর্যাপ্ত টাকা দেয়। মায়ের প্রতি মাসে যদি 50,000 টাকা খরচ হয়, আমাকে 1 লাখ টাকা দেয়। আমার 10 টাকা লাগলে আমাকে 50 টাকা দেয়, এরকম করে টাকা পয়সা দেয়। কিন্তু কেন জানি বাবা মায়ের মাঝে একটা অমিল আমি দেখতে পাচ্ছি, এবং ওই অমিলের কারণটাকে আমি খুঁজে বেড়াচ্ছি। যাই হোক, এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার স্কুলে মানে আমার কলেজে হচ্ছে একটা অনুষ্ঠান হয়, এবং ওই অনুষ্ঠানে বাবা মা প্রত্যেকে হচ্ছে আমার ফ্রেন্ডরা নিয়ে যাবে। কি জানি একটা অনুষ্ঠান ছিল, আমার এক্স্যাক্টলি এই মধ্যে ঠিক মনে নাই। এরপরে আমি কী করলাম, আমার বাবাকে ফোন করলাম, বাবার ফোন নাম্বার ছিল, বাবাকে ফোন করলাম। ওই সময় কিন্তু বাটনের মোবাইলগুলো ছিল, ইন্টারনেট ফেসবুক অত কিছু কিন্তু ওই সময়টাতে ছিল না। এটা অনেক আগের একটা ঘটনা ছিল। তো যাই হোক, এরপরে বাবাকে ফোন করার পরে বাবা তখন বললো যে বাবা আসবে, এবং যথারীতি আমার এই অনুষ্ঠানে বাবা আসে পর্যন্ত। বাবা অনুষ্ঠানে যায়, এবং যাওয়ার পরে আমি দেখতে পাই যে আমার বাবা মা দুজনে একসাথে বসার পরে প্রত্যেকের বাবা মাই হচ্ছে মানে 5 মিনিট করে কথা বলে আর কি, কলেজের এই ব্যাপার নিয়ে, স্টুডেন্টদের ব্যাপার নিয়ে। তখন আমার বাবা
বাবাকে কথা বলার জন্য যখন যাওয়া মানে মা পাঠায়, বাবা তখন যেতে চায় না। মা তখন বারবার বলতেছে তুমি যাও না, তুমি বলো, মানে আমার বাবা মানে আমার নাম ডেকে আমার বাবার নাম ডাকা হয়, তখন বাবা চায় না। এবং খুব জোরাজুরি করার পরে বাবা একটা সময় অনেক রেগে যায়, রেগে গিয়ে বাবা ওখান থেকে উঠে বাবা সোজা সেরে বাসার দিকে চলে আসে। এবং মা তখন স্টেজে উঠে বক্তৃতা দেয় 5-6 মিনিটের মতো আর কি, যে ছেলের প্রশংসা করা এরকম কিছু একটা। এবং বক্তৃতা কমপ্লিট করার পরে মা তখন বাসায় আসে আমাকে নিয়ে যখন বাসায় আসে, আমি তখন মাকে নিয়ে আমি আমার রুমে যাই। এবং রুমে যাওয়ার ঠিক কয়েক মিনিট পরে আমি প্রচুর পরিমাণ শব্দ শুনতে পাচ্ছি। শব্দগুলো ঠিক এরকম যে ঠাস ঠাস করে মানে পিটাইলে যেরকম শব্দ হয় না, ঢোলের মধ্যে বাড়ি যেরকম ঢুম ঢুম করে শব্দগুলো। আমি তখন ভীষণ মানে অবাক হয়ে যাই যে কী ব্যাপার, এরকম শব্দ কেন। আমি তখন আমার রুম থেকে বেরোয় দেখতে পাই যে বাবা এবং মায়ের রুমে দরজা লাগানো, এবং ভিতর থেকে এই শব্দটা বেরোচ্ছে। আমার ভিতরে তখন মানে কেমন যেন একটা ভয় কাজ করতেছে, কারণ আমার বাবা তো অলওয়েজ আমার মাকে মারে, সবসময় মাকে মারে। আমি চিন্তা করতেছি না জানি আজকে কিভাবে আমার মাকে মারতেছে। এবং ভিতর থেকে আমি মায়ের ওই আত্মনাথের চিৎকারের শব্দ বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম। একটা ইয়াং বয়সী ছেলে, কলেজে পড়ুয়া একটা ছেলে যখন ভিতরে মায়ের কান্নার ওই শব্দ শুনতে পাচ্ছিলাম, তখন মনের অজান্তেই চোখ দুটো জলে ভিজে গেল। আমি তখন নিজেকে কন্ট্রোল করার জন্য প্রচুর রকম চেষ্টা করছিলাম, কারণ যে মারছে সে আমার বাবা, আর যে মার খাচ্ছে সে আমার মা। আমি কাকে মারবো, কার বিচার করব, কেন প্রতিবাদ করব। একটা পর্যায়ে ধৈর্যের বাঁধটা ভেঙে যায়। যখন ধৈর্যের বাঁধটা ভেঙে যায় তখন আমি ঠাস ঠাস করে দরজার মধ্যে লাথি মারতে থাকি। এবং লাথি মারার একটা পর্যায়ে আমার বাবা তখন দরজাটা খুলে দেয়। দরজা যখন খুলে দেয় আমি তখন দেখতে পাই আমার মাকে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে, মানে পা দুটো উপরে এবং মাথা নিচে। আর এমন কাপড় আমার মায়ের শরীরে দেওয়া আছে, মানে কাপড় নাই বললেই চলে। আমি তখন চোখটা বন্ধ করে ফেলে আমি তখন দৌড়িয়ে খাটে যাই। খাটে গিয়ে আমি তখন খাট থেকে মায়ের কাপড়টা নিয়ে মাকে জড়িয়ে ধরে কোনো রকম আমি মায়ের রশি থেকে আমি মায়ের পাটা খুলে মাকে যখন বিছনায় শোয়, আমার মা তখন কান্না করে চিৎকার করে আমার সামনে দিয়ে কাপড়টাকে জড়িয়ে ধরে দৌড়িয়ে মা বাথরুমে ঢুকে যায়। এবং বাথরুমে ঢুকে মা তখন দরজাটা লাগিয়ে দেয়। আমার ভিতরে তখন প্রচুর ভয় কাজ করতেছিল, না জানি আমার মা বাথরুমে গিয়ে সুইসাইড করে ফেলে, মরে যায়। কারণ যে পরিমাণ আমি কিভাবে বলবো, মা যে দৌড় দিয়েছিল তখন কিন্তু রক্তের ফোঁটাগুলো টপ টপ করে ফ্লোরের মধ্যে পড়তেছিল, খাটের মধ্যে রক্তের ফোঁটা পড়ে আছে। এই দৃশ্যগুলো দেখার পরে তখন নিজের ভিতর নিজেকে সহ্য করতে না পেরে ওই দরজার সামনে গিয়ে বারবার নক করতেছে, মা তুমি দরজা খোলো, মা তুমি দরজা খোলো, মা তুমি দরজা খোলো। কিন্তু আমার মার ভিতর থেকে দরজা খুলতেছে না। তখন ভিতরের কষ্টটা অনেক তীব্র হয়ে যায়। আমি লাথি মেরে প্লাস্টিকের ওই দরজাটা ভেঙে ফেলার পরে দেখি যে আমার মা অর্ধনগ্ন হয়ে বাথরুমের ভিতরে বসে নিজের শরীরটাকে দুই হাত দিয়ে ঢেকে মা বসে কান্না করতেছে। আমি মাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্নাকাটি করি। কিছুক্ষণ পরে নিজের শরীরের রক্তগুলো টকবক করতে শুরু করে। আমি চিন্তা করি যত যাই হোক ওই নরপশুদের বাচ্চাকে আমি মেরেই ফেলবো। আমি তখন বের হয়ে আমার রুমে একটা চাকুর মতো থাকে, মানে চাকু বলতে আমি একটা আম টাম খাইতাম, মানে ফল ফ্রুট কাটতাম, ওইটা নিয়ে দৌড়ে নিচে যাই। এবং নিচে যাওয়ার পরে দেখতে পাই বাবারূপী ওই কাল সাপটা তখন গাড়ি নিয়ে চলে যায়। উনি অলরেডি চলে যায়, দারোয়ান বলেছে উনি চলে গেছে। আমি তখন নিচ থেকে উঠে মাকে কোনোভাবে ধরে মাকে সিএনজি করে হসপিটালে নিয়ে যাই। এবং হসপিটালে নিয়ে গিয়ে আমি মায়ের ট্রিটমেন্ট করার পরে আমি বাসায় আসি। আমার ওই দিন রাতে বাসা আসি না, এর পরের দিন বাসা আসার পর আমি মাকে বলি, মা যে তোমাকে এইভাবে মারছে, যে তোমার শরীরে রক্ত ঝরিয়েছে, যে তোমাকে নর পশুর মতো তোমাকে কুপিয়েছে, আমি ওই অমানুষটাকে ছাড়বো না। আমি বাবা নামের ওই হারামির বাচ্চাটাকে আমি নিজ হাতে খুন করবো, প্রয়োজনে ওকে খুন করে আমি জেল খাটবো। আমি পৃথিবীতে নতুন ইতিহাস রচনা করবো যে সন্তানের হাতে বাবা খুন। ঠিক এই কথাটা বলার পরে আমার মা তখন চোখের পানিগুলো ফেলতে আমাকে বলে, তুই কথাটা ভুল বললি। আমি বললি ভুল মানে, বলে আমি ঠিক এতগুলো বছর পরে, বন্ধুরা আমি জানি না যে আপনি বিশ্বাস করবেন কিনা, আমি ঠিক এতগুলো দিন পরে আমার মায়ের মুখে এক নতুন কথা শুনতে পাই। আমার মা বলে, তুই যদি বলিস যে সন্তানের হাতে বাবা খুন, এটা মিথ্যে হবে। আমি বললাম কেন? আমার মা বলে, কারণ যাকে তুই খুন করবি সে তোর বাবা না। কথাটা শোনার পর আমি তখন কেমন জানি আমার মানে ভিতরের গলাটা শুকিয়ে গেল। আমি বললাম যে মা, আমি যাকে খুন করবো সে আমার বাবা না। আমি মনে করেছিলাম যে এমনও হতে পারে যে ইনি হয়তো আমার সৎ বাবা, আমি এটাই মনে করতাম, কারণ বাবার সাথে আমার চেহারারও সম্পর্ক অমূল্য ছিল। আমি তখন বলি যে বাবা না হোক, মানে সে তো আমার কেউ একজন, সে তোমার কাছে আসে। মা আমাকে বলে যে না, সে তোর কেউ একজনও না। আমি বললাম যে মানে কেউ একজন না মানে? আমি বললাম যে তোমাকে এভাবে পিটাইলো, সে আমার কেউ একজন, আমাদের ঘরে থাকতেছে, আমি সেই ছোটোবেলা থেকে বাবা বলে যাকে ডাকতেছি, তুমি আজকে তাকে বলতেছো যে সে আমার বাবা না। আমার মা তখন আমাকে বলে, সে শুধু তোর বাবা না এবং সে আমার স্বামীও না। আমি বললাম কি,
তোমার স্বামীও না? মা বলে, না, আমার স্বামী হলেই তো তোর বাবা হবে, সে আমার স্বামীও না। আমার ভিতরের কষ্টটা তখন আমি বলে বোঝাতে পারবো না। আমি তখন বললাম যে, মা তুমি কি বলতেছো, উনি তোমার স্বামী না? মা আমাকে বলে, যা না, ও আমার স্বামী না, ও তোর বাবাও না। আমি তখন বললাম যে, মানুষটা কে, আমাদের বাসায় কেন আসে, কি তার পরিচয়? তখন আমি মায়ের কাছ থেকে যে কথাটা শুনতে পারি, ওই কথাটা শোনার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। আমি শুনতে পারি যে আমার জন্ম হওয়ার পরে আমার 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 জন্মটা খুব ভালো একটা পরিবারে হয়েছিল, এবং আমার বাবা একজন প্রাইমারি স্কুলের মাস্টার ছিল। উনিও যথেষ্ট নীতিবান একজন লোক ছিল। আমার বাবা নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়, মানে হার্ট অ্যাটাক করে মারা যায়। এবং মারা যাওয়ার পরে আমার মা তখন আমার নানা নানির বাসায় থাকতো আমাকে নিয়ে। আমার নানা নানির বাসায় চট্টগ্রামে ছিল, ওখানেই থাকতো। ওখানে থাকা অবস্থায় আমার বাবার সাথে আমার মায়ের একটা সম্পর্ক হয়, যাকে আমি বাবা বলে ডাকি। ঠিক এই মুহূর্তে ওই মানুষটার সাথে আমার মায়ের একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয়। সম্পর্কটা কীভাবে হয় সেটা আমি জানি না, মা বলে যে সম্পর্ক হয়। এবং সম্পর্ক হওয়ার পরে আমার নানা নানি যতই আমার মাকে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো প্রপোজাল আসতেছিল, সেখানে বিয়ে দিতেছিল, আমার মা কোনোভাবে অন্যত্রে বিয়ে বসতে রাজি হয় না। শত চেষ্টা করার পরে মাকে অন্যত্রে বিয়ে দিতে পারে না। এবং একটা পর্যায়ে আমার নানা তখন অনেক বেশি রাগান্বিত হয়ে নানার দূর সম্পর্কের এক বন্ধুর ছেলের সাথে আমার মায়ের বিয়ে মাকে না বলেই ঠিক করে ফেলে। বৃহস্পতিবার রাতের বেলায় মাকে বধূ সাজানো হয় এবং শুক্রবারে মায়ের বিয়ে হবে, মানে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়। ঠিক বৃহস্পতিবারে রাতের বেলায় নাকি আমি যাকে এখন বাবা বলে ডাকি, সেই ভদ্রলোক নাকি ঢাকা থেকে চট্টগ্রামে আসে, এবং আসার পর থেকে কোনোভাবে মায়ের সাথে যোগাযোগ করে, এবং মা ওই ভদ্রলোকের হাত ধরে আমার নানা আর নানিকে মহা বিপদে রেখে সেই মুহূর্তে পালিয়ে যায়। এবং পালিয়ে যাওয়ার পরে আমার বাবা আমার মাকে তখন চট্টগ্রামে নিয়ে যায় না, চট্টগ্রামে না নিয়ে ঢাকাতেই হচ্ছে একটা বাসা ভাড়া করে, এবং ওই বাসায় আমার মাকে রাখে। আর আমার নানা নানির সাথে আমার মা আর কোনো রকমের যোগাযোগ করতেছে না। মায়ের মন থেকে নানা নানিকে আমার সম্পূর্ণ রকমের মুছে ফেলে। ঠিক ওই মুহূর্তটাতে আমার বাবা তখন হচ্ছে ঢাকাতে যাইতো, চাকরি করতো, এরপরে চট্টগ্রামে আসতো। এইভাবেই সময়গুলো কাটতেছিল। মা তখন বারবার আমার বাবাকে বলতেছিল, তুমি আমাকে মানে চট্টগ্রামে রেখো না, ঢাকাতে নিয়ে যাও। তখন আমার বাবা বলতেছিল যে, না, ঢাকা শহরটা আমার কাছে একটু ভিন্ন রকম মনে হয়, জাম জট, মানুষ টানুষ, অনেক প্রবলেম। আর চট্টগ্রাম শহরটা অনেক রিল্যাক্স, তুমি এখানেই থাকো। তখন আমার মা বলে যে, তুমি চাকরি করো ঢাকাতে, আমাকে রাখবা চট্টগ্রামে, এটাকে ভালো দেখায়। তারপরে সময়গুলো কাটতেছিল, দিন আর রাতগুলো ঠিক এরকম করে কাটতে কাটতে একটা সময় আমার মা যেটা জানতে পারে, যেটা জানার পরে আমার মা নিজেকে আর ঠিক ধরে রাখতে পারে না। আমার মা জানতে পারে যে আমার বাবা নাকি পুনরায় আবারও বিয়ে করেছে। মানে আমার মাকে বিয়ে করার পর, মানে আমার মাকে কিন্তু একরকম বিয়ে করে না, এটাকে বিয়ে বলে না। আমার মা বলেছিল যে দুজন হুজুর এনেছিল, এনে নাকি শুধু মুখে কলমা বলেছে, না কোনো কাবিন হয়েছে, না কোনো কিছু হয়েছে, কিছুই হয় না। পরে আমার বাবা পুনরায় আবারও মানে ঢাকাতে বিয়ে করে, এবং ওই বিয়েটা আমার দাদা দাদি, মানে দাদা দাদি বলতে যাকে আমি এখন বাবা ডাকে, ওনার বাবা মা মিলে আমার বাবাকে ওইখানে বিয়ে করায়। বিয়ে করানোর পরে বাবা নাকি 2-3 মাসের জন্য আর চট্টগ্রামে আসতেছিল না, মায়ের সাথে ফোনে বা কোনো না কোনোভাবে যোগাযোগ করতেছিল। 2-3 মাস পরে মাকে যেখানে রাখছে মা সেখানেই থাকছে। একটা সময় বাবা চট্টগ্রাম, মানে ঢাকা থেকে চট্টগ্রামে এসে মাকে বলতেছিল যে, এই ঘটনা, আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে করাই দিচ্ছে, আমি কি করব, আমার তো কিছু করার নাই। তখন আমার মা বলতেছিল যে, তুমি বলো নাই যে আমি তোমাকে বিয়ে, মানে তুমি আমার স্বামী, এটা বলো নাই। পরে বলে আমার বাবা তখন নাকি মাকে বলতেছিল যে, আমি বলতে পারতাম যে আমি বিয়ে করেছি, কিন্তু আমার বাবা মা যদি কখনো জানতে পারতো যে একটা সন্তান নিয়ে আমি তোমাকে বিয়ে করেছি, তাহলে সেই মুহূর্তে আমার বাবা মা হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারতো। আমি আমার বাবা মাকে এত কষ্ট দিতে চাই নাই বলে আমি 2টো বিয়ে করেছি। আর আমাদের মুসলিম রীতিনীতিতে 2-3টা বিয়ে করা জায়েজ আছে, কোনো প্রবলেম নাই। আমার এক বউ ঢাকাতে থাকবে, আরেক বউ চট্টগ্রামে থাকবে, কোনো প্রবলেম নেই, সমস্যা কিসের। এরপর থেকেই শুরু হয় আমার মায়ের এক ভিন্ন রকম জীবন। মা আমাকে নিয়ে বড় হচ্ছে, কিন্তু আমার মায়ের ঘরে কোনো রকমে বাবার সন্তান হতে দিচ্ছে না। মানে এরপরও যদি কোনো সন্তান হতো, আমার বাবা মাকে ওষুধ খাওয়িয়ে এমনি সামনে সন্তান নষ্ট করে ফেলতো। এবং আমি যেটা জানতে পারি যে এক ধরনের ইঞ্জেকশনও নাকি জোর করে আমার বাবা আমার মায়ের শরীরে ফুস করায়, যেটার কারণে আমার মায়ের শরীরে কখনো, মানে আমার মা কখনো গর্ভবতী হবে না, মায়ের কোনো সন্তান হবে না। আমি জানি না এটা কেমন ইঞ্জেকশন ছিল। পরিশেষে আমার মা প্রচুর রকমের কান্না করতে শুরু করে। মানে বাবা যে আমার মাকে বিয়ে করেছে এটার কোনো প্রমাণ উনি রাখতে চায় না, না কোর্টে, না আদালতে, না আমার মায়ের পেটে, কোনোভাবে উনি প্রমাণ রাখতে চায় না। এটা নিয়ে মায়ের সাথে বাবার সেই থেকে ঝগড়া লেগে আছে। মা সন্তানও নিতে পারতেছে না, এবং বাবাকে যতই বলে যে তুমি আমাকে স্ট্রং করে বিয়ে করো, করে নিয়ে যাও, কাগজপত্র করো, বাবা আমার মাকে কোনো রকম কাগজপত্র করে বিয়ে করতেছে না। আমার মাকে একটা ফাটা বাঁশের ভিতরে মাথা ঢুকিয়ে ঝুলিয়ে রেখেছে। ঠিক এমতো অবস্থা আমার মা আমাকে নিয়ে আস্তে আস্তে করে দিনগুলো কাটাচ্ছিল। ফিরে যাবে, মায়ের ফিরে যাওয়ারও কোনো রাস্তা ছিল না, কারণ যেখানে ফিরে যাবে সেই রাস্তাটাও মায়ের সম্পূর্ণ রকমের বন্ধ হয়ে যায়। আমার নানা নানি আর মায়ের সাথে সম্পূর্ণ যোগাযোগ ক্লোজ করে দেয়। এরপর থেকে এক ভিন্ন রকম পরিবারে আমার বেড়ে ওঠা। আমি গল্পের শুরুতেই বলেছিলাম যে আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যে পরিবারটা অন্য 8-10টা পরিবারের চেয়ে সম্পূর্ণ আলাদা।
আমি তখন জানতে পারছি মা তুমি যাকে বিয়ে করেছো, যাকে তুমি স্বামী বলে ডাকতেছো, আমি যাকে একদিন বাবা বলে ডাকতেছি, তাহলে তো সে আমার বাবা না, আমরা কেন তার সাথে থাকবো? মা আমাকে বলে যে নাতিকে কী করবি, কোথায় যাবে? আমি বলে মা এতদিন না হয় তোমার কেউ ছিল না, তুমি অসহায় ছিলা, তোমার মানে ইনকামের কোনো জায়গা ছিল না, তুমি কেঁদেছো আমাকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু এখন তো আমি অনেক অনেক বড় হয়েছে, আমি তোমাকে ভরণ পোষণ খাওয়া দাওয়া সব কিছু দিতে পারবো, তুমি বাসা থেকে চলে আসো। আমার মা বলে ঠিক আজকে তো আমার বয়স হয়ে গেছে এতগুলো বছর, যে মানুষটাকে আমি স্বামী বলে ডেকে আসছি, আমি কি করে তার কাছ থেকে এভাবে সরে যাব? আমি বলি হ্যাঁ তোমাকে সরে যেতেই হবে, তুমি ওনার সাথে থাকতে পারবে না। সেদিন একরকম মায়ের উপর রাগ করে ঝগড়াঝাটি করে আমি ওই বাসাটা চেঞ্জ করে ফেলি, আমরা যে বাসায় থাকতাম সে বাসাটা চেঞ্জ করি এবং মায়ের কাছ থেকে সম্পূর্ণ রকমের মোবাইল টোবাইল সব কিছু কেড়ে নিই, যাতে কোনোভাবে বাবার সাথে মা কন্ট্রাক্ট করতে না পারে। তখন মধ্যবিত্ত একটা বাসা আমি আমার মায়ের জন্য ভাড়া করি, সেই বাসায় আমি আমার মাকে নিয়ে থাকতে শুরু করি। মা আর আমি মোটামুটি ভালোভাবেই চলতেছিলাম। আমি তখন কলেজে পড়াশোনা করি, তার পাশাপাশি হচ্ছে কিছু টিউশনি করি এবং আমার টিউশনি মাত্রাটা অনেক ভালো ছিল। আমি আগ থেকেই এর আগে আমার প্রতি টিউশনি করার একটা আক্ষেপ ছিল। যখন টিউশনি শুরু করি আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে থাকি, ওই টাকা দিয়ে আমার পড়াশোনা হচ্ছে, মায়ের সাথে সম্পর্ক হচ্ছে। আর আরেকটা ব্যাপার, বুকের ভিতরে তখন প্রতিশোধের আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছিল, যে নরপিশাদ আমার মায়ের জীবনটাকে এভাবে নষ্ট করে দিল, আমি তাকে ছাড়বো না। টুডে অর টুমেডো আমি তার জীবনের 12টা বাজিয়ে দেবো, তাকে আমি এক চরম শিক্ষা দেব। আমি তখন মাঝে মাঝে আমার মায়ের কাছ থেকে শুনতাম যে মা উনি কী করে, কোথায় থাকে, বা ওনার পরিচয় কী, মানে যতটুকু আমি মায়ের কাছ থেকে জানতে পারলাম যে উনি নাকি ঢাকাতে যেখানে বিয়ে করেছে, মানে যে মহিলাকে বিয়ে করছে ওই মহিলার ঘরে নাকি 2টা মেয়েও আছে এবং কোনো ছেলে নাই, 2টা মেয়ে আছে। 2টা মেয়েকে নিয়ে ওনার বাবা নাকি অনেক বড় লোক, মানে আমার যে বাবা ছিল, মানে আমার দাদা ভাই, উনি নাকি অনেক বড় লোক, ঢাকাতে ওনাদের বাড়ি টাড়ি আছে এবং খুবই বিশাল অবস্থা। আমি তখন বলি যে মা তুমি কি কোনো দিনও সেই পরিবারে যাও নাই? মা বলে না, কোনো দিনও যাই নাই। সে পরিবারের বউটা কি কখনো দেখেছিলাম? মা বলে হ্যাঁ, বউ আর মেয়েগুলোকে আমি দেখেছি এবং মেয়েগুলোর সাথে আমি কথাও বলেছি, বাট এটা আমি তোকে কখনোই বুঝতে দেয়নি। আমি তখন বললাম যে কী পরিচয় কথা বলছো? মা বলে তোর বাবা কথা বলাই দিয়েছে যে তার কলিগ এটা সেটা, মানে ভিন্ন এক পরিচয় আমার সাথে কথা বলাই দিয়েছে, আমি যে তাদের সৎমা সে পরিচয়ে কথা বলাই নাই। আমি তখন বললাম দেখছো মা তুমি কতটাই বোকা, দুনিয়ার মানুষ কি আর এত বোকা হয়? আমার মা আসলেই বোকা ছিল। মাকে আমি যখন যেটা বলতাম মা সেটাই শুনতো। বোকার স্বর্গে বসবাস করা আমার ওই মাকে নিয়ে আমি তখন দিনগুলো কাটাচ্ছিলাম আর খুঁজতেছিলাম যে কোন সুযোগে, কোন টার্গেটে, কোনভাবে আমার ওই বাবা নামের নর পশুরটাকে টার্গেট করা যায়। এভাবে সময়গুলো কাটতে কাটতে চট্টগ্রামে আমার কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হয়ে ওঠে। বন্ধুবান্ধবগুলোর সাথে আমি তখন আমার এই মায়ের এই ব্যাপারটা নিয়ে শেয়ার করতে থাকি। আস্তে আস্তে একজন দুজনের সাথে শেয়ার করতে করতে আমি কিন্তু আবার দেখতে অনেক লম্বা ফর্সা, মানে আমার লুকিংটা অনেক সুন্দর ছিল। তো সেখানে আমার একটা বন্ধু আমাকে একটা ভিন্ন রকম আইডিয়া দেয়, যে দেখ তুই কোনোভাবে তোর ওই বাবার সাথে পেরে উঠবি না, কারণ উনি তো মোটামুটি অনেক পয়সাওয়ালা লোক এবং ঢাকাতে সুনামধন্য ব্যক্তি, সে চট্টগ্রামে আর আসবো না তোর মায়ের কাছে, সে কখনোই তোর মায়ের কাছে আসবে না, এটাও সে বলে গেছে। আর তোর মা যে তার জন্য কোথাও মামলা দায়ের করবে, কিছু করবে, এমন কোনো প্রমাণও এতগুলো বৎসরে তোর মায়ের কাছে নাই। তাহলে একটাই পথ খোলা আছে, তুই কোনোভাবে তার দুর্বল কোনো জায়গায় টাচ কর, কারণ একটা মানুষকে যখন তার দুর্বল জায়গার মধ্যে ধরা হবে, দুর্বল জায়গায় টাচ করা হবে, তাহলেই মানুষটা পড়ে যাবে, তাহলেই মানুষটা নত হয়ে যাবে। আমি তখন চিন্তা করতেছিলাম যে আমার বাবার দুর্বল পয়েন্ট কি হতে পারে, দুর্বল পয়েন্ট কি? আমার ওই বন্ধু তখন আমাকে বলে দুর্বল পয়েন্ট হচ্ছে একটা পুরুষের, একটা বাবার দুর্বল পয়েন্ট হচ্ছে তার সন্তান। আমি বললাম যে সন্তান? বলে হ্যাঁ অবশ্যই সন্তান। তুই যেভাবেই পারিস, যে করেই পারিস, ওনার যে 2টা মেয়ে আছে, দেখ 2টা মেয়ের সাথে কোনো একটা মেয়েকে তুই টার্গেট করে ওই মেয়ের সাথে কোনো রকমের সম্পর্ক করতে পারিস কিনা। যদি সম্পর্ক করে মেয়েকে কোনোভাবে কিডন্যাপ করে আনতে পারিস, তাহলেই তুই ওর বাপেরে ধরতে পারবি, এছাড়া ধরার আদার্স কোনো অপশন নাই। আর তুই দেখতে অনেক লম্বা ফর্সা, সুন্দর, অনেক স্মার্ট, তোকে দেখলে যে কোনো মেয়ে কিন্তু পটে যাবে, তুই এটা করতে পারিস। আমার ওই বন্ধুর কাছ থেকে যখন আইডিয়াটা পাই সেদিন রাতের বেলায়, আমি তখন শুয়ে চিন্তা করেছি আইডিয়াটা কেমন হতে পারে। আমি অনেক চিন্তা করার পর দেখলাম যে আইডিয়াটা একটা এক্সিলেন্ট আইডিয়া। আমি যদি এটাকে কাজে লাগাই তাহলে 100% আমি আমার বাবাকে ধরতে পারবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় টার্গেট। কিন্তু আমি তো কোনোভাবে ওই মেয়েদের কোনো ফোন নাম্বারও জানি না, তাদের কোনো ঠিকানাও জানি না, আমি কি করে তাদেরকে ধরবো? এবং বাবা যে ঢাকায় কোথায় থাকে আমি সেটাও জানি না। আমার ওই বন্ধুর কথা শোনার পরে এরপর থেকে আমি আমার মাকে কিন্তু কোনো কিছু বলতেছি না। আমি জানি আমার মা সহজ সরল মানুষ, আমার মা আমাকে এরকম ক্রিটিক্যাল কাজ করতে কখনোই দেবে না।
পরিশেষে আমি মাকে বলতে থাকি যে, "মা, বাবা যে ঢাকাতে থাকে, কোন জায়গায় থাকে তুমি কি জানো?" মা আমাকে বলে না। আমি বললাম যে, "তার মেয়েগুলোর নাম কি তুমি জানো?" মা তাও আমাকে বলতে চায় না। সময়গুলো এভাবে কাটতে বেশ কিছুদিন কেটে যায়। কোনোভাবেই হচ্ছে বাবা-মায়ের সাথে আমি আর যোগাযোগ করাইতে পারি না। বাবা আর ঢাকা থেকে চট্টগ্রামে আসতেছে না, একেবারেই আসে না, টোটালি আসে না। তো আমার বাবার কিন্তু অনেকগুলো ছবি আমার কাছে আছে, অনেকগুলো ছবি। তো অনেকগুলো ছবি থাকার পরে ওইখানে আমাদের ঢাকার কিছু ফ্রেন্ড সার্কেল, মানে ফ্রেন্ড সার্কেল বলতে তারা চট্টগ্রাম, মানে ঢাকার স্থায়ী মানুষ, চট্টগ্রামে পড়াশোনা করতে। এরকম কয়েকটা ছেলের সাথে আমার যোগাযোগে আমি তাদেরকে আমার বাবার ছবিটা দেখাচ্ছি। এরকমভাবে এই লোকটাকে কোথাও ধরা যায় কিনা বা তার কোনো অ্যাড্রেস, ঠিকানা, ঢাকাতে গেলে আমি কোনো কিছু পাবো কিনা। তখন আমার একটা বন্ধু আমাকে বলে যে পাসপোর্ট অফিসে নাকি তার একটা কোন লোক কাজ করে, যে ওই লোকের মাধ্যমে কোনো না কোনোভাবে হয়তো পাওয়া যাবে। আমি তখন ছবি দিয়ে আমার ওই বন্ধুর মাধ্যমে পাসপোর্টে চেক করাই, কিন্তু ওই সময় আসলে অতটা ডিজিটাল ছিল না যে ছবি দিয়ে মানুষ বের করতে পারা বা ওরকম ছিল না। তো শত চেষ্টা করার পরেও কোনোভাবে ওই সময় আমার বাবাকে ওখান থেকে ধরতে পারা যায় না, মানে বাবাকে পাওয়া যায় না। মানে আমি আর কোনো রকমের অ্যাড্রেস পাই না, কিন্তু বন্ধুর কাছে আমি ওই ছবিটা, বাবার যে ছবিটা, ওইটা দিয়ে রাখি। বেশ কিছুদিন পরে, 2 থেকে 2.5 মাস পরে আমার ওই বন্ধু একদিন আমাকে বলতেছিল যে, আমাকে বলে যে, "অনেক একটা গুড নিউজ আছে।" আমি বললাম যে, "গুড নিউজ?" বলে, "তোর বাবার সন্ধানটা আমি পাইছি।" আমি বলি, "কীভাবে?" পরে বলে যে, "দেখ, তোর ওই ছবিটা আমি আমার মানিব্যাগে রেখেছিলাম, মানে আমি ওকে যে ছবিটা দিয়েছিলাম আমার বাবার, এই ছবিটা ও মানিব্যাগে রাখছে।" ও বলে, "মানিব্যাগে রেখেছিলাম, তো কোনো এক কারণে আমার মা আমার মানিব্যাগ চেক করতে গেছিল, মানিব্যাগ চেক করছিল, চেক করার পরে মা তখন ছবিটা দেখে এবং আমার মা ওই ভদ্রলোকটাকে চিনতে পারে।" আমি বলি, "কীভাবে?" পরে বলে, "হ্যাঁ, উনি চিনে যায় যে, আমার মা বলে যে সে লোক নাকি একটা বড় কোম্পানিতে চাকরি করে এবং সে মোটামুটি অনেক রিচ মানুষ, এবং সে যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানিতে আমার খালা, মানে আমার মায়ের ছোট বোনও চাকরি করে।" আমি বললাম, "কি বললি? সত্যি?" ও বলে, "সত্যি।" আমি বলি, "বন্ধু, প্লিজ ওনার ডিটেলসটা আমাকে লাগবে।" পরে সে তার খালামণির সাথে কথা বলে ওই লোকের নাম বলে, নাম বলার পরে ওই লোকের নাম বলার পরে ওই লোকের ডিটেলস ওর খালামণি থেকে বের করে, এবং বের করার পরে ওর খালামণির ওই ডিটেলস অনুযায়ী আমি তখন ঢাকাতে যাই এবং ওই মানুষরূপী পশুটাকে খুঁজতে থাকি। বেশ কিছুদিন খোঁজাখুঁজি করার পর আমি একটা সময় তার সন্ধান পাই, এবং সে হচ্ছে ঢাকারই খুব সুনামধন্য একটা জায়গায় থাকতো, এবং তার নিজের গাড়ি আছে, সন্তান আছে, বউ আছে। মানে আমি তাকে দূর থেকে দেখেছি পর্যন্ত, দেখলে মনে হয় না যে মানুষটার মাঝে এরকম কিছু আছে যে সে এত বড় একটা প্রতারণা করছে, একটা মানুষের জীবন নষ্ট করে দিয়েছে, একটা সন্তানকে রাস্তার ব্রাস্টার বানিয়ে দিয়েছে। এরপরেও এমনভাবে গায়ে বাতাস লাগাই ঘুরতেছে যেন তার ভিতরে কোনো রকমের টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ধান্দা নাই, কোনো প্রবলেম নেই, শুধু রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে। আমি তখন বলি যে এই মানুষটাকে কোনো না কোনোভাবে আমাকে আটকাতে হবে, কারণ তাকে যদি আমি শাস্তি না দেই, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সময়গুলো কাটতে থাকে। এভাবে সময়গুলো কাটতে আমি তখন কী করি, ঢাকাতেও আসতেছি, চট্টগ্রামে যাচ্ছি। যদিও আমার মা আমাকে বারবার বলে যে, "তুই এত মানে দৌড়াদৌড়ি কেন করতেছিস বা কী কারণে করতেছিস? কী খুঁজছিস?" মা কিন্তু বুঝে যে আমার ভিতরে একটা কেমন জানি একটা অন্যরকম রিমেস্টার্ড কাজ করতেছিল। মা আমাকে প্রশ্ন করলো, আমি তখন মায়ের কাছে কোনো রিপ্লাই করতাম না। সময়গুলো এভাবে কাটতে পাক্কা 6 মাসের মতো আমি এটার পিছনে সময় দিয়ে থাকি। কিন্তু 6 মাসও আমি কোনো রকমের কোনো কিছু বের করতে পারি না। 6 মাস পরে প্রায় একটা সময় হচ্ছে আমার যে বন্ধু বাবার ঠিকানা আমাকে দিয়েছিল, ওই বন্ধু, ওর নামটা না বললে মানে ইয়ে করা হয়, কারণ ও আমার অনেক উপকার করছে। নাম হচ্ছে হৃদয়। মানে হৃদয় আমাকে করে কি, ওর খালাম্মা একদিন চট্টগ্রামে আসে। চট্টগ্রামে আসার পরে হৃদয় আমাকে বলে যে আমার খালামণি চট্টগ্রামে আসছে, মানে আমরা সবাই একসাথে আড্ডা মারতেছিলাম আর কি। তো হঠাৎ করে বলতেছিল যে খালামণি চট্টগ্রামে আসছে, আমি আজকে একটু সকাল চলে যাবো। আমি বললাম যে তোর খালামণি ওইটা আমার বাবার অফিসে যে চাকরি করে? বলে, "হ্যাঁ, ওইটাই আসছে।" আমি তখন বলি, "বন্ধু, তোর খালামণির কাছে আমাকে একটু নিয়ে চল।" তো বলে, "যাবি? ঠিক আছে, চল।" আমি তখন ওর সাথে ওর খালামণির কাছে যাই। তো খালামণির কাছে গিয়ে খালামণি কিন্তু যথেষ্ট ভালো ছিল, মানে একেবারে নরম মনের মানুষ ছিল, দেখলে মনে হয় যে কাদামাটিতে ঘরা একটা মানুষ। আমি তখন খালামণিকে দেখে অনেক কথাবার্তা বলি। খালামণি আমার সাথে খুব ভালো করে কথাবার্তা বলে। খালামণিকে বলি যে, "খালামণি, আপনি কালকে সকালে এক জায়গায় যাবেন?" ওভাবেই বলি। পরে বলে যে, "হ্যাঁ, কি, কোথায়?" আমি বলি যে, "আমাদের বাসায়।" তো বলে, "কেন?" আমি বললাম যে, "কারণ আছে বন্ধু, তুই সহ চল।" মানে হৃদয়ে বলি যে, "হৃদয়, তুই সহ চল।" তো বলে, "আচ্ছা, ঠিক আছে, যাবো।" এর পরের দিনে আমি কি করে মাকে বলি যে, "মা, আমার পাশে একটা গেস্ট আসবে, আমার এক ফ্রেন্ড আসবে, আর ফ্রেন্ডের খালা আসবে, তুমি একটু ভালো করে রান্না বান্না করো।" তো মা মোটামুটি অনেক ভালোই রান্না বান্না করে। এর পরের দিন আমি হৃদয়কে আর হৃদয়ের খালাম্মাকে আমি তখন আমাদের বাসায় নিয়ে আসি। আমাদের বাসায় আসার পরে খালামণি আমাদের বাসায় ঢোকার পরে আমি পরিচয় করাই দিই। তো খালামণি যিনি একটু কেমন নাক ছিটকাচ্ছিল, মানে আমাদের বাসাটা এমন একটা বাসা ছিল আর কি, যে মানে খুব ওই মানে মিডল ক্লাসের চেয়ে একটু নিচে হবে, বস্তি টাইপের বলাই চলে। তো খালামণি জানি কেমন নাক ছিটকাচ্ছিল। আমি তখন খালামণিকে বলি, "খালামণি, আপনার সাথে আমি একটু কথা বলবো।" আমার মাও কিন্তু পাশে বসে আছে। তো বসে থাকার পরে আমি, "খালামণি, আপনি কি জানেন যে আমরা একসময় খুলশীতে থাকতাম, এবং খুলশীতে আমাদের প্রতি মাসে ভাড়াই দিতাম আমরা 30 থেকে 35 হাজার টাকা। তো বলে, খুলশী থেকে এখানে চলে আসছো কেন?" আমি তখন কি
কী করলাম, ওই খালামণির কাছে আমার মায়ের ঘটনাগুলো বলতে শুরু করলাম। বলতে শুরু করার পরে মা তখন ওখান থেকে উঠে গেল, মা উঠে মায়ের রুমে চলে গেল। মানে মা এগুলো শুনতে পারতেছে না, মায়ের অনেক কষ্ট হচ্ছিল। পরে আমি সব কিছু খালামণিকে বলার পর আমি খুব খেয়াল করে দেখলাম আমার ওই খালামণির চোখের পানিগুলো তখন টলমল করতেছিল। খালামণি তখন বলতেছিল যে এই নরপিসারটা কি। আমি বললাম যে খালামণি ওই নরপিসারটা হচ্ছে অমুক। আমি তখন নামটা বলি এবং ডিটেলসে খালামণিকে বলেছে, খালামণি এইটা বলে কি এই জন্যই তুমি ওই যে ওই ভদ্রলোকের ঠিকানা বের করছিলে ওই সময়। আমি বললাম হ্যাঁ। খালামণি তখন বলে যে উনি যথেষ্ট রকমের খারাপ একটা লোক, মানে আমাদের অফিসের মধ্যে উনি সেম কাজগুলোই করে, মানে উনি এই বয়সে পর্যন্ত বিয়ে করার জন্য মেয়ে খোঁজে, মানে যথেষ্ট রকমের দুর্চরিত্রবান একটা লোক। আমি তখন বলি খালামণি উনি আমার মায়ের জীবনটাকে এভাবে নষ্ট করছে, আমার জীবনটাকেও নষ্ট করছে, আমাদেরকে একরকম রাস্তার ভিখারি বানাই দিছে। আপনি জানেন আমি 3টে টিউশনি করি, 3টে টিউশনি করে আর একরকম আমার পড়াশোনাও বন্ধ, আমি পড়াশোনাও করতে পারি না। 3টে টিউশনি করে খুব কষ্ট করে আমার মাকে নিয়ে আমি এই চট্টগ্রামের মাটিতে বেঁচে আছি। খালামণি ওর বিচার কি কখনো হবে না? খালামণি বলে যে আল্লাহই ওর বিচার করবে। আমি তখন বলি খালামণি আল্লাহ ওর বিচার করবে ঠিক আছে, কিন্তু আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমিও ওর বিচার করতে পারি। পরে খালামণি বলে কি সুযোগ? খালামণি কিন্তু মানে যথেষ্ট মিশুক মানুষ ছিল। পরে হৃদয় বলে তুই বলিস না রে, আমি বলি। পরে হৃদয় খালামণিকে সমস্ত কথা খুলে বলে। সমস্ত কথা খালামণি শোনার পরে বলতেছে এটা তো পুরো ফিল্মই হয়ে যাচ্ছে, মানে পুরো সিনেমা হয়ে যাচ্ছে। খালামণি এটা বলে। পরে ওই হৃদয় বলতেছিল যে খালাম্মা এটা সিনেমা না, আর তুমি যদি এই কাজটা করো তাহলে ও যেরকম অনেক যেরকম স্মার্ট অনেকে এই মেয়েকে পঠাইতে পারবে, পটায় কোনোভাবে ওই ভদ্রলোককে ধরতে পারবে। এবং খালামণি বলতেছিল যে উনি কিন্তু অনেক মানে অনেক ডিয়ারিং পার্সন, ওনাকে ধরে কিন্তু তোমরা কিছু করতে পারবে না, কারণ ওনার সাথে বাংলাদেশের বড় বড় লোকদের সাথে অনেক ভালো সম্পর্ক, উঠা বসা। আমার হৃদয় তখন বলতেছিল যে খালামণি তুমি একটাবার খালি পরিচয়টা করাই দাও ওই মেয়ের সাথে কোনোভাবে। পরে বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু উনি তো মাঝে মাঝে ওনার বড় মেয়েটা আমাদের অফিসে আসে, তো সেক্ষেত্রে অফিসে আসে ঢাকার অফিসে, আমি এখানেই পরিচয় করাই দিতে পারবো, কিন্তু ও তো ঢাকা থেকে থাকবে না। আমি তখন বলছি খালামণি কবে আসে মেয়েটা, মানে কবে আসে? বলে ওরকম তো কোনো টাইমিং করা নাই যে কবে আসে কবে যায়, ওরকম না, তো মাঝে মাঝে আমাদের অফিসে আসে। আমি তখন বললাম যে কোনোভাবে আপনি মেয়ের ফোন নাম্বারটা নিতে পারবেন না? ফোন নাম্বারটা নিয়ে আমাকে দেন তাহলেই তো হলো। খালামণি তখন বলে যে না, এই মেয়ের ফোন নাম্বারও নেওয়া যাবে না, সে ফোন নাম্বার দিবে না তো। আর ওর বাবা কিন্তু আমার সিনিয়র, মানে আমার বস, আমি তো ফোন নাম্বার চাইতেও পারবো না। আর ফোন নাম্বার চাই যদি মেয়ে মাইন্ড করে বসে। আমি তখন বললাম যে কী এমন করেছে? পরে বলে তুমি যদি 1 সপ্তাহ ধরে থাকো, মানে 1 সপ্তাহ ঢাকাতে থাকলে কোনো না কোনো সময় এই মেয়ে অফিসে আসবে, এবং 1 সপ্তাহ আমাদের এখানে অফিস করতে হবে, এই সকাল বিকেল আমার এখানে আসতে হবে। আমি তখন চিন্তা করলাম আমি কিন্তু 1 সপ্তাহ টিউশনি না করলে কিন্তু আমার টিউশনিগুলো চলে যাবে, কারণ আমার ওই টিউশনিগুলো অনেক ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আমার সংসার চলে। ঠিক ওই মুহূর্তে আমার বন্ধু হৃদয়, তোরে ভুলতে পারবো না বন্ধু, আমার বন্ধু হৃদয় আমাকে বলতেছিল যে দোস্ত টিউশনিগুলোতে আমার উপরে দিয়ে দে, আমার উপরে দিয়ে দিয়ে 1 সপ্তাহ টিউশনি আমিই করি, তুই চলে আসা খালামণির সাথে যা, খালামণি তোরা যেখানে থাকতে দে এখানে থাক, থাকা কোনোভাবে দেখে এই কাজটা করতে পারিস কিনা, তোর মায়ের চোখের পানি দেখে আল্লাহর আরশ কাঁপে। আমি তখন আমার এই বন্ধু হৃদয়কে আমার যে 3টা টিউশনি ছিল 3টা টিউশনিতে হৃদয়ের পরিচয় করাই দিয়া আমি তখন হৃদয়ের খালামণির সাথে হচ্ছে সুদূর ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আমি জানি যে এটা খুবই রিস্কি একটা কাজ, খুবই অন্যায়, এরপরেও আমি জানি যেটা হবে না। খালামণি তখন হাসে, মানে আমরা যে বাসে করে যাচ্ছিলাম, বাসে করে যাচ্ছি আর খালামণি হাসতেছে যে এটা কেমন কথা, তুমি যে কথাগুলো বলতেছো এগুলো নাটক সিনেমাতে হয়, তুমি কি পারবা এটা করতে, এটা করতে পারবা? আমি বললাম যে খালামণি তুমি শুধু আমার উপরে ভরসা রাখো, আমার উপর যদি ভরসা রাখো আমি ঠিক এটাকে সাকসেস করে তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব যে হ্যাঁ আমিও পারি এবং আমার দ্বারাও সম্ভব। পরে খুবভাবে যখন বুঝিয়ে বললাম তখন খালামণি বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে খালামণিদের বিল্ডিংয়েই হচ্ছে নিচে একটা রুম আমাকে দেয়, আমি তখন ওখানে থাকি সকাল থেকে বিকালে পর্যন্ত 2 টাইম আমি খালামণির কাছে যাচ্ছি, খালামণির সাথে অফিসে যাচ্ছে এবং ওনার আশেপাশে ঘুরতেছি, কোনোভাবে আমার বাবার সামনে কিন্তু পড়তেছি না, মানে বাবার কাছ থেকে নিজেকে হাইড করে রাখতেছি। খালামণির সাথে আমার ফোনেই কথা হচ্ছে। এইভাবেই 2 দিন থাকার পরে আলহামদুলিল্লাহ একদিন ওই মেয়েটা খালামণির চেম্বারে আসে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে সেদিন আমার ওই বাবা অফিসে ছিল না, উনি কিন্তু বর্তমানে নাম করে একজন ব্যক্তি এবং নাম করে একজন মানুষও বলা যায় আর কি। পরে আমার খালামণি যখন আমাকে বলে যে মেয়েটা আসছে তুমি আসো, পরে আমাকে ইনকোয়ারি করে, আমি তখন ভিতরে ঢোকার পরে আমি তখন মেয়েটাকে দেখতে পাই যে খালামণির যে ড্রেক্সে ওই ড্রেক্সে মেয়েটা বসে আছে, একেবারে পরীর মতো দেখতে চেহারা ছিল, অনেক সুন্দর ছিল। আমি তখন বসার পরে খালামণি বলে যে এটা আমার মানে পরিচয় করাই দিয়ে যে দূর সম্পর্কের মানে আত্মীয়, এরকম পরিচয় যে চট্টগ্রামে থাকে, এরকম করে পরিচয় মেয়ের সাথে পরিচয় হই। কী করে মেয়ে তখন বলছে যে মেয়ে ক্লাস 9-এ পড়ে। আমি তো বলছি আমি ক্লাস 9-এ পড়ি, এবং 9 থেকে সে মানে 10-এ উঠেছে আর কি, পরীক্ষা দিয়েছে, 10-এ উঠে গেছে, পরীক্ষা ঠিক মাঝামাঝি সময়টা ছিল এটা আর কি, মানে 10-এর এখনও ক্লাস শুরু হয় না। পরে আমার সাথে পরিচয় খালামণি বলছে পরিচয় করাই দিয়ে, পরে পরিচয় অনেক কথাবার্তা, তার হাতে একটা মোবাইল ফোন আমি অলরেডি দেখতে পাচ্ছি। পরে অনেকক্ষণ কথাবার্তা বলবে, তখন বললাম যে আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? পরে বলে হ্যাঁ অবশ্যই। পরে ফোন নাম্বার আমাকে দিয়ে দেয়, আমার তো শুধু নাম্বারটাই দরকার। আমি তখন ওই ফোন নাম্বারটা নিয়ে নেওয়ার পরে দেন আমি তখন হচ্ছে মানে এতটুকু মেয়ের সাথে কথাবার্তা বলি, অনেকে আমার নাম্বার দিয়ে কথাবার্তা
কথাবার্তা বলি, বলে আমি তখন চট্টগ্রাম ঢাকা থেকে পুনরায় আবার চট্টগ্রামে ফিরে আসি। চট্টগ্রাম ফিরে আসার পরে আমার বন্ধু-বান্ধবগুলো তো মোটামুটি আমার প্রতি প্রচুর পরিমাণ মানে হেল্পফুল। তারা আমাকে অনেক হেল্প করে, সাহায্য সহযোগিতা করে প্রত্যেকটা ব্যাপারে। আমার বন্ধু-বান্ধবগুলো তখন আমাকে মৌমাছির মতো ধরে বসে। ধরে ওরাও এটাতে অনেক ইন্টারেস্ট নিচ্ছিল, অনেক মজা নিচ্ছিল। আমরা তখন ফ্রেন্ডরা মিলে সবাই তার সাথে কথা বলি, রাতের বেলায় গানের আসর বসাই, মিউজিক বাজাই, আড্ডাবাজি করতে 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 আমি মেয়েকে পুরে পটায় ফেলি। পটাই একটা সময় তার সাথে আমার অনেক অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হচ্ছে ঠিক ওই মুহূর্তে আমি ইন্টার ফাইনাল পরীক্ষাও দিয়েছি এবং ইন্টারের রেজাল্ট আমার অনেক ভালো হয়েছে। ইন্টারের রেজাল্টটা ভালো হওয়ার পর আমি তখন ওইখানেই হচ্ছে একটা মানে চট্টগ্রামে একটা মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বলবো না, আসলে এটা আধা সরকারি ছিল, এরকম একটা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমার তখন ওই মেয়ের সাথে কথাবার্তা বলতেছে এবং ওই মেয়ে আমার সাথে দেখা করার জন্য 2 বার সুদূর চট্টগ্রামে পর্যন্ত আসে। এটা তার বাবা মা কেউ জানে না। সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে তার সাথে আমার ভালোবাসার গভীরতা বাড়তেই থাকে। আমার যে বন্ধুগুলো ছিল সব বন্ধুগুলো কিন্তু এই ঘটনাটা জানে। সব বন্ধুগুলোই কিন্তু আমাকে হেল্প করতেছে। তারা তাদের মতো করে হেল্প করতেছে। মেয়ে চট্টগ্রামে আসলে আমরা কিন্তু অনেক এন্টারটেনমেন্ট করতেছি, তাকে নিয়ে ঘুরতেছি, খাইতেছি, অনেক মজা মাস্তি করতেছি। কিন্তু কোনোভাবেই হচ্ছে তারা রাখা যাচ্ছে না, মানে সে থাকতেছে না। আমাদের টার্গেট হচ্ছে একটা রাতের বেলায় থাকলে তার হোটেলে উঠে কোনোভাবে হচ্ছে আটকাই ফেলতাম। মেয়ে আমার সাথে প্রেম করে ঠিক আছে, পার্কে যায়, মানে খাবার খাইতে রেস্টুরেন্টে যায়, কিন্তু নির্জন কোনো জায়গায় যায় না যেখানে গেলে আমি তারা আটকে তার বাবারে ফোন দিয়ে আনতে পারবো। এরকম কোনো জায়গায় কিন্তু যাচ্ছে না। আমি অনেক চেষ্টা করি, পাক্কা 3 মাসের মতো আমি এটার পিছনে শ্রম দিতে থাকি, কিন্তু কোনোভাবে আমি তাকে রাতের বেলায়ও আনতে পারি না, নির্জন কোনো জায়গায়ও নিতে পারি না। কিন্তু প্রেম ভালোবাসা অনেক গভীর। আমি যেটা বলেছি সেটাই করে, গভীরতা আছে, কিন্তু কোনোভাবে দেহতেও হাত দেওয়া যায় না, এরকম করে চলতেছে সম্পর্কটা। এরকম করে চলতে 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 পাক্কা 1 বৎসরের মতো ওই মেয়ের সাথে আমার সম্পর্ক চলে। 1 বৎসরে আমি জানি মেয়েটার প্রতি কেমন একটু গভীর হয়ে যায়। মানে আমি তো আমার এই জীবনে কখনো কারোর সাথে রিলেশন করি নাই, কখনো প্রেম ভালোবাসা করিও নয়, আমি জানি না ভালোবাসা কি। কিন্তু মেয়েটার সাথে কথা বলতে বলতে আমার ভিতরে এক অন্যরকম মানুষের জন্ম হয়। আমি জানি কেমন মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। ফ্রেন্ডদের সাথে যখন ঘুরতেছি, আড্ডাবাজি করতেছি, আমার বন্ধুরা তখন আমার বলতেছে, কিরে তুই তো মেয়ের লেগে পাগল হয়ে গেছস। মানে বন্ধুর সাথে বারবার ওর কথা বলে যে বলে যে মানে আচ্ছা ওর নামটা আমি বলতে ভুলে গেছিলাম, ওর নাম ছিল ফারিয়া। আমি বলি যে ফারিয়া দেখতে এমন, ফারিয়া অনেক সুন্দর কথা বলে, ফারিয়া এই ফারিয়া সেই, মানে অলওয়েজ ফারিয়ার প্রশংসা করে। প্রশংসা করতে করতে আমার বন্ধুরা দেখতেছে যে আমি মেয়ের উপর দুর্বল হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা বলে যে যদি মেয়ের উপর দুর্বল হয়ে পড়িস তাহলে কিন্তু তুই কিছুই করতে পারবি না। আমি তখন বললাম যে আরে যে মেয়ের বাবা আমার মায়ের জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে, তোরা কি করে চিন্তা করলেছে আমি এই মেয়ের প্রতি এতটাই পটে যাব, ওই মেয়ের প্রতি আমি এতটাই পাগল হয়ে যাব। আমি তখন বললাম যে না তোরা চিন্তা করিস না। এরপরে সম্পর্কটা চলতেছে, চলতে চলতে আমি তখন চিন্তা করতেছি ওই মেয়ের আটকে ওর বাপের ফোন দিয়ে আনমু পিটামু কেমন জানি। আর ওর মুখে সমস্ত সময় আমি ওর বাপের প্রশংসা শুনতে থাকি, মানে ওর বাবা এমন, ওর বাবা তেমন, মানে অলওয়েজ ওর বাবার মানে বাবার গুণগান আমার কাছে গায়। এভাবে সময়গুলো চলতেছে। আমার মা কিন্তু ওই সময় আমাকে বলছে তুই বিয়ে কর, একটা বিয়ে কর। আমি অলওয়েজ ঘরে একা থাকি, আমার নিজের খুব খারাপ লাগে, ভালো লাগে না, একটা বিয়ে কর। মা কিন্তু আমাকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছিল। আমি কিন্তু বিয়েও করতেছি না, কারণ আমি জানি যে আমাকে যেভাবেই হোক ওইটার মাঝে কিছু একটা খুঁজে বের করতে হবে। যে আমি আমি আমার বন্ধুদেরকে বলি যে আমার মায়ের জীবন যে নষ্ট করছে আমি পুরো তার জীবনটাকে জাহান্নাম বানাই দিব, এরপরে আমার অন্য ঘটনা। যাই হোক এভাবে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে মানে আমার বন্ধুর মাঝেই আরেকজন ও আমারে বলতেছে সরকারি একটা মানে চাকরি, যেখানে মানে সরকারি মানে গভর্নমেন্টের একটা চাকরি, কিছুটা প্রশাসনিক লেভেল, আমি ডিটেলসে না বলি, ওই চাকরিতে হচ্ছে লোক নেবে এবং সেটা ইন্টারমিডিয়েট মানে সার্টিফিকেট জমা দিলেও জব হবে, মানে ওরকম একটা ব্যাপার। আমাকে বললো যে একজন লোক আছে, কিছু টাকা ঘোষ লাগে আর কি, ঘোষ দিলে চাকরি হয়ে যাবে। আমার বন্ধুগুলো এরকম ছিল, আমি যে তাদেরকে বলতাম যে তোরা আজকে রাতের মধ্যে আমার 5 লাখ টাকা জোগায় দেয়, ওরা দিবে। মানে বন্ধুগুলোর মাঝে আমার সম্পর্কটা এতটাই ক্লোজ ছিল, এতটাই ভালো ছিল। তো বন্ধুগুলোর মাঝে সম্পর্ক এতটাই ভালো ছিল, ওরা আমার বন্ধুগুলো কিন্তু মোটামুটি অনেক রিচ ছিল, প্রত্যেকে অনেক মোটামুটি ভালো পরিবারে থেকে আসছে, সবাই মোটামুটি ভালো পরিবারেরই। তো সবার সাথে চলাফেরা করতে করতে আমার এই বন্ধু বলতেছে এমনি এমনি জবের লেগা এমনি এমনি তোরে কথা বলছে বা জব হবে, আমাকে এরকম করে বলতেছে। পরে আমি আমার সিভি টিভি সব কিছু জমা দিই, জমা টমা দেওয়ার পরে ওইখান থেকে একটা মানে আরেকটা লোক আছে আর কি, মানে যে যে আমি আসলে কীভাবে বলবো, ওই লোকের মাধ্যমে চাকরিটা হয়। মানে এখানে একজন লোক আছে, উনি রাজনীতিবিদও বলা চলে, রাজনীতিবিদও বলি, এবং উনি মোটামুটিও মানে চট্টগ্রামের ভিতরে নাম করা ব্যক্তি। উনি যদি সুপারিশ করে তাহলে আমার চাকরিটা হয়ে যাবে। আমি তখন করি কি, যেদিন ওনার সাথে দেখা করতে যাব ওই দিন সকালবেলায় আমার সাথে দেখা করার জন্য ফারিয়া আসে। মানে ফারিয়া আসে বলতে ফারিয়া কক্সবাজার গেছিলো ওর আরও কিছু বান্ধবীর সাথে, ওইখান থেকে ও ফিরতে আমার সাথে দেখা করার পরে মানে ও আমার সাথে দেখা করার পরে আমাকে বলতেছে যে তুমি কই যাও, আমি একদম ফিটফাট হয়ে ট্রাইটুই পরে যাচ্ছি। পরে আমি বললাম যে এই ঘটনা, আমাকে বলে তা আমাকে
নিয়ে চলো। আমি বললাম যে তুমি যাবা? ও বলে হ্যাঁ যাবো। ওর কিন্তু ড্রেস আপগুলো অনেক সুন্দর ছিল, অনেক স্মার্ট লাগতেছিল। আমার সাথে কিন্তু ওই সময় আমার বন্ধু হৃদয় ছিল, যে হৃদয়ের মাধ্যমে আমি ওরে পাইছি, আমার এই বন্ধু হৃদয়। তখন হৃদয় আমি আর হচ্ছে ফারিয়া ওনার মানে চেম্বারে যাব, ওই ভদ্রলোকের যার সুপারিশ আমার চাকরি হবে। মানে যাবো ওনার সাথে কন্ট্রাক্ট করবো, কন্ট্রাক্ট করার পরে উনি সুপারিশ করে দিলে জব হয়ে যাবে। পরে ওনার কাছে যাই, সিবিটিভি সব কিছু কাগজপত্র নিয়ে। ওনার অফিস ছিল চট্টগ্রামে জিসিতে ছিল ওনার অফিস, জিসি মোড়ে যাই। যাওয়ার পর ওনার সাথে বসি, ভাইয়ের সাথে কথাবার্তা বলি। উনি তো মানে উনি কিন্তু অনেক বয়স্ক না, মোটামুটি মধ্য বয়স্ক হচ্ছে, মানে আমাদের চেয়ে একটু সিনিয়র আর কি ওরকমের। ওনার সাথে কথাবার্তা বলি, কথাবার্তা বলার পরে সব কিছু ওনাকে বলি, বলার পরে উনি তখন বলে যে ঠিক আছে প্রবলেম নেই, তুমি কাগজপত্রগুলো জমা দিয়ে যাও। পরে হৃদয়ের সাথে ওনার সম্পর্ক কিন্তু আমার চেয়েও হৃদয়ের সাথে আরও ভালো, মানে হৃদয়ের সাথে ওনার সম্পর্কটা অনেক ক্লোজ। পরে উনি আমাকে বলে যে তুমি চলে যাও, আমি হৃদয়কে জানাই দিব ফোন করে, এটা বলে। তো জানাই দিব এটা বলে পরে আমি আমার পরিচয় করাই দিয়ে ফারিয়ারও পরিচয় করে দিই। ফারিয়া ভাই ঢাকাতে বাসা, ঢাকাতে এমনি এমনি সব পরিচয় করাই দিই। পরে ফারিয়ার ভিতরে জানি কেমন একটা মানে ওই সময় ফারিয়ার ভিতরে জানি কেমন একটা মানে অন্যরকম একটা দেখতে পাই আর কি, মানে একটু মানে মন মারা ভাবও ছিল ওর ওই সময়। যাই হোক, এরপর ওখান থেকে চলে আসি। আসার পরে ফারিয়া তখন ঢাকাতে চলে যায়, আমার বন্ধু তখন বাসায় চলে যায় রাত 1টার দিকে। এরকমই হবে 1টার দিকে। আমার বন্ধু হৃদয় আমার কল দিয়ে বলতেছে দোস্ত এই হারামির বাচ্চা তো একটা মানুষ না, পুরো অমানুষ। আমি বললাম অমানুষ মানে? পরে বলে দেখ আমরা ওর কাছে জবের জন্য গেলাম, ওর কাছে কত মানুষ কত বিপদে আপদে, গার্মেন্টসের কোনো মেয়ে বিপদে পড়লে ওর কাছে যায়, ওরা সবাই চিনে জানে, এত নামি দেবে একটা মানুষ। ও বলে মানে আমারে বলে যে মানে আমি বলছি, কিন্তু আমি বললাম যেটা তোর গার্লফ্রেন্ড, এমনি এমনি তোর গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করছে। ওর টাকার প্রতি টার্গেট না, টার্গেট হচ্ছে তোর গার্লফ্রেন্ডের প্রতি। আমি বলি কি বলিস? সত্যি? ও বলে একদম সত্যি। আমি তখন বলি বন্ধু এটাই তো পয়েন্ট। ও আমাকে বলে পয়েন্ট মানে? আমি কই হ্যাঁ, ওই মেয়েকে আমার গার্লফ্রেন্ড নাকি তুই জানোস না? ও বলে তা তো জানি। আমি বলি ওই মেয়ের দিয়ে দেবো তারা, তাইলেই তো হয়, যদি আমার জব হয়ে যায়। ও বলে হ্যাঁ দারুণ আইডিয়া, এটা তো করতে পারিস। আমি তখন বলছি হ্যাঁ আমি তোর বাবার উপর প্রতিশোধ নিতে লেগেই ঘুরতেছি, কিন্তু প্রতিশোধ যখন নিতে পারতেছি না, বাবা মেয়ে তাকে মেরে দিয়ে দিলাম, তাইলে তো মানে পথ ক্লিয়ার হয়ে গেল। পরে আমারে বলতেছে যে তুই এটা কি করবি, তোর মানে ঠিক হবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই ঠিক হবে, আমি এটাই করবো। আমি যেহেতু বাবার উপরে কোনো কিছু নিতে পারতেছি না, আমি মেয়ের উপরে ক্ষোভ নেব। মেয়ের উপরে নিলেই তো বাবার উপরে না হয়ে যাবে, ওর মেয়ের জীবনটা নষ্ট করে দেবো, কারণ নষ্ট করার জন্যই তো মেয়েটার আমি ধরছি। পরেও আমারে বলতেছে যে করাটা কি ঠিক হবে? আমি বললাম হ্যাঁ 100বার ঠিক হবে, মেরে দিয়ে দেবো। কিরে আমরা তো মেরে আটকামই ওরা বাপারে ধরার লাগে। হৃদয় যখন আমি এভাবে বলে, হৃদয় বলে তাইলে আমি বড় ভাইয়ের সাথে কথা কো। আমি তুই কথা ক, কোন জায়গায় দেওয়া লাগবো, কোথায় দেওয়া লাগবো, সব কিছু আমি মানে পাই টু পাই উনি যেমনি বলে এমনি ওনার কাছে নিয়ে দেবো, আমি নিয়ে দেবো, কোনো প্রবলেম নাই। হৃদয় তখন বলে আচ্ছা ঠিক আছে আমি ভাইয়ের সাথে কথা বলে তোরে জানাই দেবো। পরে হৃদয় করে কি ওই ওর মানে ভাইয়ের সাথে কেমনি কেমনি কথা বলে, কথা বলে 1 সপ্তাহ পরে হৃদয় আমার বলে দোস্ত উনি তো একটু ভিন্নভাবে বলতেছে। আমি বলি ভিন্নভাবে মানে? ভিন্নভাবে কি মানে? উনি বাংলাদেশে এই মেয়েকে নিয়ে থাকবে না, উনি বলতেছে দেশের বাইরে, হয় ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে তোরা এই মেয়েরে নিয়ে দিতে হবে, এবং ওই মেয়েরে নিয়ে দিলে তোর চাকরি হয়ে যাবে, আমাকে এটা বলে। আমি বলি আমি ওই মেয়েরে আরেক দেশে কীভাবে নিয়ে যাবো? পরে উনি বলে যে অ্যাটলিস্ট মালয়েশিয়াতে, উনি বলে যে মানে আমার বন্ধু বলতেছে মালয়েশিয়াতে নিয়ে চল। আমি বলি তুই ওনারা ফোন দে আমি কথা বলি। আমার বন্ধু হৃদয় বলতেছে যে আর দূর এটা কেমন কথা, তুই কথা বলি। আমি বলি তুই দে না ফোনটা দে আমি কথা বলি। পরে ধমকি দেওয়ার পরে হৃদয় তখন ওই বড় বাইরে ফোন দেয়, আমি তখন কথা বলি যে ভাইয়া আমি হৃদয় যেটা বলছে আমি সব কিছু বুঝতে পারছি, আমি আপনার সাথে একটু সরাসরি কথা বলতে চাই। পরে বলে ঠিক আছে অফিসে আসো। পরে উনি অফিসে যাই, অফিসে যাওয়ার পরে আমি তখন আমি বলি যে ভাই আপনার লজ্জা পাওয়ার কিছু নেই, হৃদয় আর আমি একে আমরা দুজনেই গুড ফ্রেন্ড, প্রবলেম নাই। হৃদয় আমার সব কিছু বলছে, আর ওইটা আমার গার্লফ্রেন্ডও না, তেমন কিছু না, যে সময় টময় কাটাইতাম আর কি, আর আপনি যদি বলেন ভাই আমি সেট করে দেবো। উনি তখন বলে যে আচ্ছা ঠিক আছে প্রবলেম নাই, তো আমি কি করা যায়? আমি তখন বললাম যে ঠিক আছে আপনাকে দেশে কোথাও সেট করাই দিই। উনি তখন বলে যে না আমি দেশে ট্রাস্ট করি না, কারণ দেশে অনেক প্রবলেম, অনেকে এরকম করে, আমি যেহেতু রাজনীতি করি বা একটু ভালো অবস্থানে আছি, তো এটা আসলে আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, আমি দেশে কোনো কিছু করতে চাই না, তুমি মেয়েটাকে বাইরে নেওয়ার একটা ব্যবস্থা করো, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে বাইরে কোথায় নিয়ে যাবো? আর ওরে বাইরে বললেও যাবে নাকি, যে আমার সাথে রাতের বেলায় থাকতে রাজি হয় না, দিনের বেলায় থাকতে রাজি হয় না, মানে নির্জন কোনো জায়গায় জানা, হয়তো আমার সাথে বাইরে যাবে না। আমি তখন বলি ভাই দুপুরবেলা আপনি যদি বলেন কোনো হোটেলে, আমি তারা ওইখানেও নিয়ে দিতে পারবো। পরে উনি বলে যে না এটা হবে না, বা নিলে তোমাকে বাইরে নিয়ে যেতে হবে, আমাকে এটাই বলে। তো এখন আর টাকাতেও কাজ হচ্ছে না, মানে ওই বাইরে যে টাকা দিয়ে আমার চাকরি হবে, টাকা দিলেও আর চাকরি হচ্ছে না। আমি তখন অনেক বিব্রত হয়ে যাই। বাট এই কয়টা দিন ধরে, লাস্ট 1 উইক ধরে আমি দেখতেছি যে মানে ইয়ের মাঝে এই কী বলে ফারিয়ার মাঝে একটা অন্যরকম মানে কিছু কাজ করতেছে। ফারিয়া অলওয়েজ পুরো সেট মোডে থাকে, মানে কান্নাকাটি করে কথা বলে, নিজের ভিতর কেমন যেন একটা কষ্ট লুকিয়ে রাখতেছে। বাট আই ডোন্ট নো যে এরকম প্রবলেমটা কেন হচ্ছে, এরকমটা কেন করতেছে। 1 সপ্তাহ পরে আমি তখন
টেনশন থাকে, ওর সাথে খুব একটা কথা বলতে পারি না, মাঝে মাঝে কথা বলি। কথা বলতে বলতে ঠাস করে একটা সময় ফারিয়া আমাকে বলতেছে যে, আমাকে একদিন রাতে বলতেছে আর কি, যে তুমি কি জানো যে তোমার আমার সম্পর্কটা কখনো এক হবে না। এটা যখন আমাকে বলে আমার তখন পুরো শরীরের মানে পশমগুলো দাঁড়ায়, আমি তখন যদি আয় আল্লাহ ও জানে গেছে কিনা, মানে ওকে আমার ঠিকানা বের করে ফেলছে কিনা। পরে আমি বলি যে মানে ফারিয়া তোমার কথা আমি বুঝতেছি না, মানে তুমি কি বলতে চাচ্ছ। আমাকে বলে যে মানে তুমি কি জানো যে তোমার আমার সম্পর্কটা কখনো এক হবে না, এরকম করে বলে। আমি বলে যে কেন হবে না, কারণ কি? আমাকে বলে যে কারণটা তুমিও জানো আমিও জানি। এটা যখন আমাকে বলে আমি তখন মানে ওর ফোনটা কেটে দিই এই কারণে যে আমি জানিও আমাকে এখন এটাই বলবে, যে আমার সৎ বোন আমাকে এটাই বলবে। আমি তখন আর কিছু বলি না, না বলার পর ও তখন পুনরায় আমাকে আবারও ফোন ব্যাক করে। অনেকগুলো কল দেওয়ার পর আমি তখন তার কলটা একটা সময় রিসিভ করি। রিসিভ করার পর ও আমাকে বলতেছে কল কাটলা কেন। আমি বললাম যে কল কাটলাম কারণ হচ্ছে আমি এই ব্যাপারে তোমার সাথে কথা বলতে চান, আই এম সরি। এটা বলে আবারও কেটে দিলাম। ও তখন আবারও কল দিয়ে বলতেছে যে অনেক বারবার কল কেন কাটতেছো, তুমি কি মনে করছো, তুমি কি এরকম করে আমাকে ছেড়ে দিবা, এরকম করে ছেড়ে দিলে আমি চলে যাবো এরকম করে। আমি তখন বলি যে কী করবো, কারণ আমি জানি ও আমাকে এটাই বলবে। পরে ও আমাকে বলে আমি তোমাকে কেন কথাটা বলছি সেটাও শুনবা না, কেন আমাদের মিলটা হবে না। আমি বলি কেন হবে না সেটা তো বলছো তুমিও জানো আমিও জানো। আমাকে বলে হ্যাঁ আমিও জানি, কারণ আমার বাবার যে সোসাইটি, আমার বাবার যে চলাফেরা, আমার বাবা যে র্যাঙ্কের মানুষ আর তুমি যে র্যাঙ্কের মানুষ, আমার বাবা কোনোদিনও তো তোমার কাছে আমাকে বিয়ে দেবে না, বিকজ তোমার পরিবারের ব্যাকগ্রাউন্ড এরকম। আমি কিন্তু ওকে বলছিলাম যে অনেক গরিব, আমার বাবা মারা গেছে এবং আমরা খুবই গরিব, আমি টিউশনি করে পড়াশোনা করি, এগুলো কিন্তু সব কিছু ডিটেলসে তার কাছে বলছি, মানে মিথ্যে বলে নাই, শুধু বাবার ব্যাপারটা ছাড়া। পরে সে আমাকে বলছে তোমার কাছে তো আমার বাবা কখনোই আমাকে বিয়ে দেবে না। এর যখন আমাকে বলে আমার তখন ভিতরে একটু স্বস্তি ফিরে আসে। আমি বলে আল্লাহ, মানে আমি তো মানে ভয় পেয়ে গেছিলাম যে আমাকে আবার সেটা বলে কিনা। পরে আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এখন তুমি এতে কী মনে করতে পারো, তুমি কি বলো। ও আমাকে বলে যে আমার মাথায় একটা আইডিয়া আসতেছে, তুমি কি এটা করবা। আমাকে বলে যে কি, আমি বললাম যে কি, বলে চল আমরা পালিয়ে বিয়ে করে, মানে পালিয়ে বিয়ে করি, কারণ এটা ছাড়া তো সেকেন্ড কোনো অপশন আমার কাছে নাই। যখন পালিয়ে বিয়ে করার কথা বলে মানে আমার ভিতরে তখন মানে আমি তখন চিন্তা করি কি, যে মেয়েটা আমার সাথে রাতের বেলায় দেখা করতে রাজি হতো না, নিরল কোনো জায়গায় যেতে রাজি হতো না, ওই জন্য আমার সাথে পালিয়ে বিয়ে করতে রাজি আছে, মানে সে আমাকে 100% ভালোবেসে ফেলছে। আমি তখন তারা অফার করি, অফারটা আমি নিজেই করি যে ফারিয়া এরকম করলে কেমন হয়, যে আমরা যেহেতু আমি যেহেতু অনেক গরিব, আমি কোনোভাবে দেখি স্কলারশিপ বা যে জবটা পাইতেছি ওইটার মাধ্যমে কোনোভাবে আমি যে জবটা করতেছি, আমি জবের নামটা না বলি, কিন্তু এই জবের মাধ্যমে কিন্তু বিদেশে যাওয়া যায় এবং বিদেশে থাকাও যায়, বিদেশে সেটেল হওয়া যায় এরকম। আমি তখন ফারিয়াকে বলতেছিলাম আমার যে জবটার জন্য আমি অ্যাপ্লাই করছি, জবটা যদি হয়ে যায় তাহলে তুমি আমি হচ্ছে বিদেশে চলে যাব, বিদেশে গিয়ে আমরা এখানে সেটেল হয়ে যাব এরকম করে বলতেছে। ও তখন বলতেছে বিদেশে চলে যাবা। আমি বলি হ্যাঁ বিদেশে চলে গিয়ে আমি তখন সেটেল হয়ে যাব, ওরকম করে আমি তাকে বলি। পরে সে আমাকে বলতেছে যে এটা কি ঠিক হবে। আমি বললাম হ্যাঁ 100% ঠিক হবে, ঠিক না হওয়ার কি আছে। আমাকে বলে আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি যেভাবে বলো এভাবে। মানে আলহামদুলিল্লাহ আমার কথা রাজি হয়ে যায়। মানে আমার টার্গেট হচ্ছে আমি ওরা কোনোভাবেই বিদেশে নিয়ে ওই বড় ভাইয়ের হাতে তুলে দিব, আমার পথ ক্লিয়ার, আমার আর কোনো চিন্তা নাই, আমার টার্গেট দুটা। তখন ও নিজে আমার ওই প্রস্তাবে রাজি হয়, যেহেতু বাংলাদেশে ওর বাবা আমাদের এই সম্পর্কটা মেনে নিবে না। আমি যেখানে জব করতেছি আমার জবটা হলে আমি বিদেশে যাব এবং বিদেশে যাওয়ার পর তারা নিয়ে যাবো, তারা নিয়ে বড় ভাইয়ের হাতে তুলে দেবো। দিস ইজ মাই পয়েন্ট। আমি এই পয়েন্টের সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, তার সাথে কথা বলতেছি, এরই মাঝে তাকেও পাসপোর্ট করাই, আমি নিজেও পাসপোর্ট করি এবং ওই বড় ভাইয়েরই বলি যে আপনি আমার জবের ব্যবস্থা করেন, আমি সব কিছু ঠিকঠাক করে দেবো। এরপরে বড় ভাই বিশ্বাস করে এবং বিশ্বাস করার পরে উনি দেখতেছে যে আমি মেয়ের সাথে কথা বলতেছি, মেয়েকে বিদেশে নেওয়া সব কিছু করতেছি, ওনার সামনে সব কিছু হচ্ছে। এরপরে ওনার সুপারিশে আমার ওই বাংলাদেশের মোটামুটি অনেক বড় একটা প্রশাসনিক লেভেলে আমার চাকরি হয়ে যায়, আমার চাকরি হয়। এবং চাকরি হওয়ার পরে তো আলহামদুলিল্লাহ মাও ভীষণ খুশি, সবাই অনেক খুশি। উনি কিন্তু আমার ওই বড় ভাই কিন্তু বলে যে বি কেয়ারফুল, তুমি যদি মেয়েকে নিয়ে দিতে না পারো তাহলে তোমার অনেক ক্ষতি হবে, আমাকে এটা বলে, তুমি জব করতেও পারবে না, আমাকে এটাও বলে। আমি বলি না ভাই, আমি যেভাবেই হোক ওই মেয়েটা আপনার কাছে নিয়েই দিব, আপনি এটা হলে চিন্তা করেন না। ঠিক তারই কিছুদিন পরে সব কিছু ঠিকঠাক হচ্ছে এবং আমাদের যে টাকা পয়সা বিদেশে যাওয়া, পাসপোর্ট করা, এগুলো কিন্তু এভরিথিং সব কিছু কিন্তু ওই বড় ভাই করে দিতেছে, উনি করে দিতেছে, উনি সব কিছু দিচ্ছে, টাকা পয়সা সব কিছু নিয়ে দিচ্ছে। আমার হৃদয় কিন্তু তখন আমাকে সবভাবে হেল্প করতেছে, আমার বন্ধুগুলো কিন্তু সবাই আমার হেল্প করতেছে, যে যার মাথা করে এমনি সামনে করে সব আমাকে হেল্প করে, সবার হেল্পে কিন্তু আমি কাজগুলো করতেছি। যাই হোক এভাবে কিছুদিন পরে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়েছে, আমি থেকে মালয়েশিয়াতে নিয়ে যাবো। পরে আমি বললাম যে মালয়েশিয়াতে চলে যাই আমরা, মানে আমি মালয়েশিয়াতে যাবো, ওইখানে আমার হচ্ছে ট্রেনিং হবে, ওইখানে যাব এবং তুমি আমি ওইখানে সেটেল হয়ে যাবো, মালয়েশিয়ার কথা বলি। পরে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আমি মানে ফারিয়াকে বাসা থেকে পালায় নিয়ে আসার পর মানে যেদিন ফ্লাইট হবে ওইদিন আমরা ঢাকা থেকে ফ্লাইট করি এবং ঢাকা দিয়ে হচ্ছে আমি ফারিয়ার সাথে ওই মালয়েশিয়াতে চলে যাই। এবং আমার যিনি বড় ভাই ছিল উনি এর আগে মালয়েশিয়াতে গিয়ে থাকে, এটা আমার জব হওয়ার পরে। আমি তখন ফারিয়াকে নিয়ে মালয়েশিয়াতে যাই, মালয়েশিয়াতে যাওয়ার পরে ওইখানে নেমে আমরা একটা হোটেলে ওঠার পরে আমাকে বিয়ে শাদীর ব্যাপারটা করে। আমি আরেকটা ব্যাপার এখানে বলি, আমি কিন্তু ওকে ওর বাবা যেভাবে আমার মাকে বিয়ে করছিল আমি কিন্তু সেমভাবে ফারিয়াকে বিয়ে করছি, মানে সেমভাবে মানে হুজুরের কাছে গিয়া আমি ওর বিয়ে করছি। আমার কথা হচ্ছে আমার মায়ের জীবনটা যেভাবে নষ্ট হয়েছে আমি তার জীবনটা সেম একইভাবে নষ্ট করি এবং তার চেয়েও ভয়াবহ পাবে, যাতে ওর বাবা বুঝতে পারে, কারণ ওর বাবা তোরে ভালোবাসে, নিজের মেয়ের
জীবনটা যখন এইভাবে নষ্ট হবে তখন বুঝতে পারবে যে আমার মায়ের জীবনটা কতটা কষ্টের ছিল। ওই জিনিসটা বোঝানোর জন্য আমি এই কাজটা করি। যাই হোক, এরপরে মালয়েশিয়াতে যাই, যাওয়ার পরে আমি যে হোটেলে উঠি এবং হোটেলে ওঠার পরে ও আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য অনেক ট্রাই করে। মানে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ। আমি তখন তাকে বলি যে আমি করবো না, আমার কথা হচ্ছে আমি তার সাথে এই কাজটা করবো না। না করে আমি তাকে হচ্ছে মানে আমার বড় ভাইয়ের হাতে তুলে যাতে বড় ভাই ঠিক মতো মজা পায়, আমার টার্গেট হচ্ছে এটা। যাই হোক, এরপরে কথাবার্তা বলতেছি, ওর সাথে ঘুরতেছি। 3 দিনের মতো আমি মালয়েশিয়াতে তাকে নিয়ে ঘুরি। 3 দিন ঘোরার পরে আমরা যেই হোটেলে থাকি ওই হোটেল থেকে বড় ভাই আমাকে যে ঠিকানা দেয় সেম আরেকটা হোটেলে, আরেকটা শহরে, ওই হোটেলে আমি তাকে নিয়ে যাই। হোটেলে নিয়ে যাওয়ার পরে ও আমার মানে ও কিন্তু অনেক হ্যাপি, অনেক খুশি, মানে ঘুরতেছে, খাইতেছে, মজা করতেছে। আমাকে বলে যে আমি লাইফে আর কিচ্ছু চাই না, আমার লাইফে যে এরকম একটা মানে কিছু আসবে এটা আমি কখনোই চিন্তাই করতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসবো এবং সারা জীবন আমরা অনেক হ্যাপি থাকবো। মানে অনেক রকমের স্বপ্ন দেখায়, আমাকে এটা করবে, আমাকে ওটা করবে, এটা সেটা, মানে অনেক কিছু আমাকে করায়। করার পরে আমি তখন করি কি, বড় ভাইকে সব কিছু কমপ্লিট করাই দেওয়ার পরে আমি তখন আমার টিকিট করি। এটা কিন্তু আমি ফারিয়াকে বলি না। ফারিয়াকে না বলে আমি আমার টিকিট কনফার্ম করি। টিকিট কনফার্ম করে ওই বড় ভাইয়ের হাতে, আমরা যে রুমে থাকি, মানে যে রুমে আমি ছিলাম ওই রুমে আমাকে ভিতরে রেখে তালা মেরে আসতাম। মানে বাইরে থেকে তালা মেরে আসতাম, তালা মেরে আমাকে ভিতরে রেখে তারপর আসতাম। ওই চাবিটা আমি তখন ওই বড় ভাইয়ের হাতে দিই। দেওয়ার পরে আমি তখন মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে সরাসরি হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্টে আমি চলে আসি। আমার আর ওইদিকে কোনো ইয়ে নেই। আমি তখন আমার সিম কার্ড, আমার মানে ওই সময় কিন্তু আবার ফেসবুকে বের হয়েছিল, মানে ফেসবুক থেকে শুরু করে যা কিছু আছে ওর সাথে যোগাযোগ করার যত মাধ্যম আছে আমি সব কিছু ক্লোজ করে দিই। সমস্ত কিছু ক্লোজ করে দিয়ে আমি যখন পুনরায় মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসি এবং বিমানবন্দরে এসে মায়ের কাছে যাই, মায়ের সাথে দেখা পাবো। সেদিন আমি অনেক রিল্যাক্স, আমি অনেক হ্যাপি। আমার লাইফে আর কিচ্ছু দরকার নাই, কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহর কাছে আমি অশেষ শুক্রিয়া যে আল্লাহ আমাকে এটা দিয়েছে। আমি এতে আল্লাহর কাছে শুকর যে যা এতদিন পরে আমি তোর মেয়ের শিক্ষা দিতে পারছি। এবার তুই বুঝবি যে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করাতে কতটা কষ্ট হয়। এরপরে এভাবে তার বিদায় করে দিলাম। তারপর কি হয়েছে না হয়েছে আমি জানি না। আমি ওইখানে ওরা রাইখে আসছি। বড় ভাইয়ের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, আমি আমার চাকরি করতেছি এবং ফারিয়ার সাথে কোনো যোগাযোগ নেই। আমার বন্ধু বান্ধবদের নিয়ে আমি খুব ভালোভাবে আছি। এইভাবেই কিছুদিন কাটার পরে লাইক এভাবে আরও প্রায় মানে 6 মাসের মতো কাটে, 6 মাসের উপরে 6 থেকে 7 মাসের মতো কাটে। 6 থেকে 7 মাস পর একদিন আমি অফিস থেকে ফিরতেছিলাম, মানে বাসায় যাবো, ঠিক বাসার আগে মানে বাসার আমাদের একটা টার্ন আছে আর কি, ইউটার্নের মতো আছে, ইউটার্ন নিয়ে আমি আমাদের বাসার ভিতরে ঢুকবো। আমি যখন ইউটার্ন নিয়ে বাসার ভিতরে যাচ্ছিলাম ঠিক ওই সময় আমাকে কিছু ডিবি পুলিশ হঠাৎ করে ওখানে আটকায় আমাকে মানে ধরে ফেলে। ধরেই আমাকে কোনো কথা নাই হ্যান্ডকাপ করে থানাতে নিয়ে যায়। থানাতে যখন নিয়ে যায়, থানাতে নিয়ে যাওয়ার পরে আমি তখন ওইখানে যাই। পরে আমার তো আসলে কেউ নেই, বন্ধু বান্ধব আছে অনেক। মানে প্রথমে হচ্ছে আমি হৃদয়কে কল দিই। হৃদয়ে বললাম যে এমনি আমার থানাতে নিয়ে আসছে, কেন নিয়ে আসছে কিছু জানি না। তো আমরা তো আসলে ওইটা ভুলেই গেছি, ওইটা কী হয়েছে না হয়েছে তো আমাদের মাথায় নেই, কারণ ওইটা নিয়ে কিছু হবে না জানি, হয়তো নতুন কোনো ইস্যু বা কিছু একটা। পরে হৃদয় করে কি ওর আর আমরা কিন্তু ফ্রেন্ডগুলি এরকম ছিলাম যে একজন আরেকজনের জন্য কিন্তু মরতেও পারতাম, মানে জীবন দিয়ে দেবে একজন আরেকজনের জন্য, এত পরিমাণে মানে আমরা ভালো ছিলাম সবাই মিলে। পরে হৃদয় করে কি আমার বাকি সব বন্ধু বান্ধবগুলো নিয়ে সবগুলোরে নিয়ে হৃদয় তখন হচ্ছে চলে আসে, ওখানে আসে, ইয়ের মধ্যে আসে, থানাতে আসে। এবং থানাতে আসার পরে সবগুলারে পুলিশ আটকায় ফেলে, একদম কপ করে সবগুলারে ধরার পরে সবগুলারে জেলে ঢুকিয়ে দেয়। জেলে ঢুকিয়ে দেওয়ার পরে 3 দিন পরে, জেলে থাকার 3 দিন পরে আমরা জানতে পারি যে মূল ঘটনা হচ্ছে ওইটা যে আমরা সবাই মিলে ফারিয়ারে মালয়েশিয়াতে নিয়ে গেছি এবং এই মামলাটা দায়ের করেছে সম্পূর্ণ ফারিয়ার বাবা। ফারিয়ার বাবা সম্পর্কটা দায়ের করছে এবং ফারিয়ার বাবা এগুলোর ডিটেলস ওর মোবাইল ট্র্যাক করছে, সব কিছু করে সব কিছু বের করছে এবং জানতে পারছে যে ফারিয়ার সাথে আমি সম্পর্ক করেছি। সব কিছু জানার পরে ফারিয়ার বাবাই এই কাজটা করতে পারছে। এবং ফারিয়া কোথায় আছে আমি কিন্তু এগুলো কিছুই জানি না, শুধু জানি যে ফারিয়ার বাবাই কাজ করছে। মামলায় ঢুকে গেলাম। পরে আমার যে বন্ধু ছিল ওরা কিন্তু আবার মোটামুটি অনেক বলেছিলাম যে ভালো ফ্যামিলি, তার বাবা মা তখন এটা নিয়ে লড়তেছিল। লড়তে প্রায় আমার মনে আছে আমি 1.5 মাসের মতো ইয়েতে থাকি, জেলে থাকি। আমার ওই 1.5 মাসের জন্য আমার যে জবটা ছিল সেই জবে আমাকে সাময়িকভাবে হচ্ছে বহিষ্কার করা হয়, সাময়িক সময়ের জন্য বহিষ্কার করা হয়। বহিষ্কার করার পর আমি তখন এই মামলায় 1.5 মাস পরে আমার বন্ধুর সহযোগিতা, মানে আমি বারবারে বলেছিলাম যে আমার বন্ধুগুলো আমার কলিজার টুকরা ছিল, এই বন্ধুগুলোর জন্য আজকে আমি জীবনের এই পর্যায়ে আসতে পারছি। আমার বন্ধুগুলো সবাই মিলে আমাকে হেল্প করে ওইখান থেকে, মানে ওরা সব বের হয়, আমাকেও বের করে, আমিও বের হই। বের হওয়ার পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে কীভাবে মানে আমাকে কীভাবে ফাঁসাই দিল। পরে ওর বাবা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আসে, আমার মাকে খোঁজে এখানে সেখানে, আমি মাকে লুকিয়ে রাখছি। বা আমি ওই বাবার সামনেও কিন্তু আর পড়তেছি না, আমি আমার মতো করে চলতেছে, মাকে লুকিয়ে রাখছি। তখন মানে কেমন জানি একটা মাকে লুকিয়ে রাখতেছি। আর এরই মাঝে আমি এটাও জানতে পারছি যে আমার মাকে কীভাবে যেন উনি আমার মায়ের নতুন যে সিম নাম্বারটা ছিল এটা উনি জোগাড় করে ফেলে এবং সেই সিম নাম্বার আমার মাকে গালাগালি পর্যন্ত করে এবং মাকে সব কিছু বলে দেয় যে আমি মানে ফারিয়ার সাথে এগুলো করছি। বলার পরে মানে মাকে উনি বলে দেয়, মানে আমার যে বাবা ছিল, মা কিন্তু আমার কথা চান ওনার সাথে দেখা করেন, আমার এই বাবার সাথে। পরে থানা থেকে বেরোয়ার পরে মা আমাকে বলতেছে যে তুই এটা কেন করলি, তুই কীভাবে করলি, জানিস ফারিয়া মেয়েটা অনেক ভালো, ওরা ওদের 2 বোনের তো কোনো
কোনো দোষ নাই, মেয়েটা অত্যন্ত ভালো। মা আমাকে মানে অলওয়েজ ফারিয়া সম্বন্ধে প্রশংসা করতে থাকে যে তোর এই সৎ বোনটা অনেক ভালো, অনেক নিষ্ঠাবান, অনেক ভালো, এরকম করে আমাকে অলওয়েজ বলে। আমি তখন চিন্তা করি, মা আমাকে বলে যে বাপের শাস্তি কখনো মেয়ে পাইতে পারে না, তুই এটা ভুল করলি, অন্যায় করলি। মা অলওয়েজ ফারিয়ার জন্য এরকম করে মন খারাপ করে এবং কেমন যেন একটু উইক হয়ে পড়ে। তখন থানা থেকে বের হওয়ার পরে আমার যে বন্ধুগুলো ছিল, বন্ধুগুলো কিন্তু আস্তে আস্তে মানে যে যার ফ্যামিলি থেকে খুব প্রেশার প্রেশার দিয়া যে যার মতো করে আমাদের যে একটা ক্রোম ছিল, একটা ফ্রেন্ডের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে যায়। মানে গ্রুপটা সম্পূর্ণ ভেঙে যায়, আমরা আর কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারি না। ওই ফ্যামিলি থেকে এত পরিমাণে প্রেশার দেওয়া হয়। পরে আমি মায়ের কাছ থেকে মায়ের নিয়ে আবারও কষ্ট মষ্ট করে চলতেছি, ওইখান থেকে বহিষ্কার করা হয়। ওইখানে আবার চাকরির জন্য আমি অ্যাপ্লাই করতেছি, ট্রাই করতেছি, বিভিন্ন লোক ধরতেছি, ধৈর্য টৈর্য কোনোভাবে আমি আমার চাকরিটা ঠিক করার ব্যবস্থা করতেছি। তারই মাঝে হঠাৎ করে আমার মায়ের একটা প্রবলেম দেখা দেয়। প্রবলেম দেখা দেয় বলতে কি, আমার মা কাশি দিলে কাশির সাথে রক্ত বের হতে শুরু হয়। খুবই খারাপ অবস্থা আমার মায়ের দেখা দেয়, খুবই খারাপ অবস্থা। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী করবো, মানে এরকম অবস্থা যে, আর তখন আমার কাছে কোনো টাকা পয়সাও ছিল না, জেল থেকে বেরোইছি, কোনো রকমের টাকা পয়সা নাই। বাবা মা মানে আমার যে বন্ধু বান্ধবগুলো ছিল তারাও আর কেউ কারোর সাথে যোগাযোগ করতেছে না, পরিবার থেকে সবাইকে একরকম বন্দি করে ফেলছে। পরে আমি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে যে আমার মায়ের ভিতরে যে খাদ্যনালীগুলো আছে, অনেকগুলো নালী নাকি নষ্ট হয়ে গেছে, মানে খাদ্যনালী নষ্ট হয়ে গেছে, যার জন্য ওনার এটা থেকে খাদ্য ভিতরে ঢুকেন এবং এটা ঠিকমতো হজম হয় এবং ব্লাডিং হয়। তো আমাকে বলে যে এটা চিকিৎসা বাংলাদেশে নাই, আপনাকে তাকে সিঙ্গাপুরে বা দেশের অন্য কোথাও নিয়ে ট্রিটমেন্ট করতে হবে, এটা বলে। কিন্তু অন্য কোথাও নিয়ে আমি ট্রিটমেন্ট করবো কীভাবে? আমার কাছে কিন্তু ওই সময় কোনো রকমের টাকা পয়সা নেই, একরকম তো জেল থেকে বেরোইছি, মানে সব কিছু মিলিয়ে খুব বিভস্ত্র একটা মানে সময়ের মধ্যে আছি। তখন কি করব, কোনো কিছুই করতে পারতেছি না এবং যে বন্ধু বান্ধবগুলো আছে তাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না এবং সবশেষ আমি ভিখারির মতো রাস্তায় রাস্তায় অনেক জায়গায় টাকা খুঁজতে থাকি, এখানে সেখানে কোনোভাবে আমি তখন টাকা পাচ্ছি না। পরে আমি তখন কী করে আমাদের জীবনে ঘটে যাওয়া এই ঘটনাগুলো, মায়ের সাথে ঘটে যাওয়া, আমার সাথে ঘটে যাওয়া কিছুটা ব্যাপার ডিলিট করে, মানে পুরোটা ব্যাপার না দিয়ে অনেকগুলো ব্যাপার কেটে কেটে শুধু ভালো ব্যাপারগুলো রেখে আমি তখন একটা মানে একটা ফেসবুক পেজ ছিল ওই সময়, মানে খুবই নামি একটা পেজ ছিল চট্টগ্রামের, ওই পেজের ভিতরে আমার মায়ের ছবি আর আমার ছবি দিয়ে আমি তখন সাহায্যের আবেদন করি এবং আমাদের যে ইয়েটা ছিল, মানে আমার যে অ্যাকাউন্ট নাম্বার ছিল ব্যাংকের, আমি ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই এবং মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সমস্ত কিছু আমি তখন ওই ফেসবুক পেজে তুলে ধরি, আমার ছবি সহ সমস্ত কিছু তুলে ধরার পরে প্রায় 5 দিন পর্যন্ত অল্প অল্প করে টাকা আসছিল আমার অ্যাকাউন্টে, অল্প অল্প করে। কিন্তু 5 দিন পরে হঠাৎ করে একসাথে এক জায়গা থেকে প্রায় 7 লাখ টাকার মতো আমার অ্যাকাউন্টে চলে আসে। তো 7 লাখ টাকার মতো যখন একটা অ্যাকাউন্ট থেকে আসে, আমি ওই অ্যাকাউন্টটারে টার্গেট করে জানতে পারি যে এটা একটা ছেলের অ্যাকাউন্ট, কিন্তু ওই ছেলের সাথে আমি কোনো রকমের যোগাযোগ করতে পারি না। শুধু সাহায্য করেছে আমাকে ওইরকমভাবে 7 লক্ষ টাকা, 1 টাকা 2 টাকা না, 7 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়। এবং আমি তখন আর কে পাঠিয়েছে, কোন থেকে পাঠিয়েছে, এগুলো না চিন্তা করে আমি তখন মাকে নিয়ে সরাসরি মায়ের ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুরে মাকে নিয়ে যাব, কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করতেছি। এমত অবস্থা কিন্তু আমার যে বাবা ছিল উনি কিন্তু আর কোনোভাবেই কিছু করতেছেন, আমাদেরকে জেল খাটাইছে, এটাই ওনার শেষ। এরপর উনি আমার পিছনে অনেক ঘুরছিল, কিছুই করতে পারে না, উনি ওনার মতো করে সাইড হয়ে গেছে। আমি তখন মাকে নিয়ে যাই, মাকে ওইখান থেকে মানে সিঙ্গাপুরে নিয়ে যাই। এখানে অনেক ঘটনা আছে, আবার মানে সংক্ষেপ করে বলি। সিঙ্গাপুরে নিয়ে যাই, সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরে আমি সহ যাই, ওইখানে খুব কষ্ট করে মায়ের ট্রিটমেন্ট হয়, প্রায় 1.5 মাসের মতো মায়ের ট্রিটমেন্ট হয়। 1.5 মাস পর আমি তখন মাকে নিয়ে পুনরায় বাংলাদেশে আসার পরে আমার মা তখন একটু ভালো হয়, মা এবার আমাকে বিয়ে করাবে। আবার এই সময় কিন্তু আমি আমার জবটা আবারও ফিরে পাই ওই বড় ভাইয়ের মাধ্যমে, যে বড় ভাইয়ের হয়েছে। কিন্তু অনেক মানে মজার ব্যাপার ছিল এইটা যে মানে আমাদেরকে ধরছে, আমার বন্ধুদেরকে ধরছে, কিন্তু যিনি খলনায়ক ছিল আমার ওই বড় ভাই, তার কিছুই করতে পারে নাই, মানে ওনারা কোনো জায়গায় ধরতে পারে না। এবং ওনার মাধ্যমে আমি মানে ওই যে ফারিয়ার খবর পর্যন্ত চাইতেছিলাম যে ফারিয়ার কোনো সন্ধান উনি পাইছে কিনা। উনি বলে যে না, উনি ওইখানে ছিল মানে 4-5 দিন ছিল, থাকার পর উনি যখন চলে আসছে এবং ওইখানে নাকি অনেক ঘটনা আছে, উনি আমাকে যে কিছুটা বলছে, যাই হোক ওদিকে না যায়, যেভাবে উনি চলে আসছে, মেয়েকে ওইখানে রাইখে আসছে ফারিয়াকে। ফারিয়া ওইখান থেকে কীভাবে আসছে আমি জানি না। পরে যাই হোক, পরে মা আছে, এরকম করে মা আমার জন্য মানে মেয়ে খুঁজতেছে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজতেছে। মেয়ে খুঁজতে অনেক পরে হচ্ছে আমার বন্ধু জীবন, মানে আমার বন্ধু যে হৃদয়ের সাথে কিন্তু আমার এরই মাঝে পুরো যোগাযোগ মানে ক্লোজ হয়ে গেছে, আর মানে ফারাক হয়ে গেছে জীবনের। হৃদয়ের সাথে আমি আর কথাবার্তা বলতাম না, কারণ হৃদয়ের পরিবার থেকে এটার জন্য অনেক প্রবলেম হয়েছে, কিন্তু অনেক প্রবলেম হয়েছে। ওই সময় হঠাৎ করে হৃদয় আমার বলতেছে, দোস্ত তোর সাথে আমার একটা কথা আছে, তুই আমার কথা শুনলে কী কথা? পরে বলে যে ফারিয়া তোর সাথে কথা বলবে, আমারে বলে। আমি বললাম কি ফারিয়া কই? পরে বলে যে ফারিয়া ঢাকাতেই আছে, তোর সাথে কথা বলবে। আমি বললাম যে নাম্বার দিছে তোরা? বলে হ্যাঁ, একটা নাম্বার দিছে, তোরা কল দিতে বলছে। মানে আমি তখন একটু
মানে আমার গলা টলা শুকিয়ে গেছে যে মানে কোন মাধ্যমে তারা ফোন করবো বা কেন ফোন করবো। আমি তখন ফোন করে বললাম যে তারা যদি ফোন করতে ইচ্ছা হয় তাহলে আমারে কল দিতে বলেছে। আমি তখন আমার নাম্বারটা দিয়ে চলে আসি। ঠিক তারা নাম্বারটা দেওয়ার আধা ঘন্টা পরে আমি রাস্তায় আমার কল দেয় ফারিয়া। কল দেওয়ার পর আমি তার নাম্বার জেনে রিসিভ করে পরে ও বলে আমি ফারিয়া। পরে আমি তখন পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট থাকে, ওইখানে ঢোকার পরে ও আমাকে মানে খুব কান্না করতেছে, কান্না করতে করতে বলতেছে যে তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, এটার প্রতিদান কি তুমি আমাকে এভাবে দিলা। আমি বলি আমার মাও কিন্তু তোমার বাবাকে বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল, এবং ঠিক একইভাবে আমার মাকেও কিন্তু তোমার বাবা প্রতিদান দিয়েছিল। ও আমাকে বললো যে বাপের অন্যায় তুমি কেন মেয়ের উপরে দিলা। আমি বললাম যে বাপের অন্যায় মেয়ের উপরে দিলা। আমাকে বলে তুমি কি আমার সাথে একটা আবার দেখা করতে পারো, ওরকম করে। আমি বললাম যে কোথায় তুমি। ও বলে আমি চট্টগ্রামে আছি। আমি বললাম চট্টগ্রামে কেন। ও বলে হ্যাঁ ওখানে আছি, একটু দেখা করবা। আমি তখন বললাম যে কোথায় আসছো। পরে আমাকে একটা ঠিকানা দেয়। আমি তখন আবার যাইতে ভয় পাচ্ছিলাম যে ওখানে গেলে হয় কিনা। পরে আমার একজন বন্ধু থাকে এসআই চট্টগ্রামের, ওর সাথে যোগাযোগ করি। ও আমারে বলে যে ঠিক আছে, ও আমার সাথে সাদা পোশাকে যাবে। ওর সাথে সাদা পোশাকে আমি হচ্ছে ফারিয়ার সাথে দেখা করতে যাই। চট্টগ্রামেরই ফারিয়ার এক মানে ফারিয়ারের বান্ধবী হয় না কি হয় জানি না, ওই মেয়ের বাসায় যাই। যাওয়ার পরে ফারিয়ার সাথে ওখানে দেখি, দেখার পরে ফারিয়ার মানে একদম শুকিয়ে কালো হয়ে যায়, চোখের পানিগুলো টলমল করতেছে, একদম শুকিয়ে গেছে, মানে ওরে দেখলে চিনে যায় না, ওর এমন অবস্থা। পরে আমারে বলতেছে কেমন আছো। আমি বললাম ভালো আছি, তুমি কেমন আছো। বলে ভালো আছি। পরে আমাকে বলে যে তুমি যেটা করছো এটা কি ঠিক করছো, এরকম করে আমাকে বলে। আমি বলি ঠিক করিনি, এবং আল্লাহ তো আমাকে শাস্তিও দিয়েছে, তাই না, আমি তো শাস্তি পাইছি। ও বলে কি শাস্তি পাইছো। আমি বললাম তুমি তো জানোই মনে হয়, হৃদয় হয়তো তোমাকে বলছে, মারে নিয়ে মায়ের অবস্থা খুব খারাপ ছিল, মারে আমি সিঙ্গাপুরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করছি। পরেও আমাকে বলতেছে মারে যে তুমি সিঙ্গাপুরে নিয়ে ট্রিটমেন্ট করছো, এটা কি তোমার টাকাই করছো। আমি বলে আমার টাকাই করে নাই, আমি মানুষের কাছে মানে ভিক্ষা তো করতে হয়েছে, তাই না। মানুষ পরে বলে মানুষ তোমাকে কয় টাকা দিয়েছে। আমি বলি এরকম এরকম দিয়েছে, তবে একটা অ্যাকাউন্ট এক ভদ্রলোক, এক বড় ভাই আমাকে অনেকগুলো টাকা দিয়েছে, 7 লাখ টাকা দিয়েছে, এবং ওনার টাকার জন্য আমি মাকে নিয়ে যেতে পারছি। পরে আমাকে বলে যে এ সবাই দিল 500 700, মা যে যেরকম পারছে 5,000 টাকার বেশি তো মনে হয় কেউ দেয় না। আমি বলে যে না, কিন্তু একটা মানুষ 7 লাখ টাকা দিচ্ছে, তোমাকে জানতে ইচ্ছে হয় যে 7 লাখ টাকা দেওয়া মানুষটাকে। আমি তখন বললাম যে না আমার জানতে ইচ্ছে হয় না, কারণ আমি সাহায্য চাইছি, সাহায্য করছে, আমার জানবো কেন। ও তখন বলে তোমাকে 7 লাখ টাকা এই অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে না, অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে বলে, নামটা বলে। পরে আমি বললাম যে হ্যাঁ এই অ্যাকাউন্ট থেকে। বলে এই অ্যাকাউন্ট থেকে যে তোমাকে টাকাটা পাঠাইছে তুমি কি তাকে চিনো। আমি বললাম যে না। পরে আমাকে ও যে বাসা আসছে ওই বাসায় মানে যে মেয়ের বাসা আসছে ওই মেয়ের বড় ভাইয়ের সাথে পরিচয় করে দেয়, এবং ওই বড় ভাইয়ের ছবি, এটা সেম অ্যাকাউন্টের লোক। আমাকে বলে যে ওনার অ্যাকাউন্ট ছিল। আমি দেখলাম যে হ্যাঁ উনি আমাকে চেক বই দেখাইলো, ওনার অ্যাকাউন্ট। পরে আমি বললাম যে মানে উনি টাকা দিল। পরে বলতেছে যে হ্যাঁ উনিই টাকা দিচ্ছে, তবে টাকাটা ছিল আমার। আমি বললাম যে তোমার মানে। বলে হ্যাঁ এই টাকাটা আমারই ছিল। আমি বললাম যে তুমি এত টাকা কোথায় পাইছো, তুমি মালয়েশিয়া থেকে কিভাবে বাংলাদেশে আসলা। পরে আমাকে বলে মালয়েশিয়া থেকে আমি বাবার সাথে কন্ট্রাক্ট করছি, এবং বাবাই আমাকে ওখান থেকে নিয়ে আসছে। আসার পরে আমি ভেবেছিলাম যে তোমার সাথে আর কখনোই দেখা করবো না, কখনোই যোগাযোগ করবো না, এবং যেটা শুনলে আজকে তুমি অনেক বেশি অবাক হয়ে যাবা, যেটা আমি তোমার কাছে এতদিন পর্যন্ত বলি নাই, সেটাই বলি। আমি আমি অনেক আগেই জানতে পারছি যে তুমি আমার সৎ ভাই। আমি জানতে পারছি যে তোমার আম্মা আমার বাবাকে বিয়ে করছে, আমি এগুলো সব কিছু জানতে পারছি, এবং তুমি আমার সৎ ভাই সেটাও আমি জানছি। তোমাদের এই ব্যাপারটা আমাদের পরিবারে আলোচনা হয়েছে, আমার বাবা আমার মায়ের কাছে। মা কীভাবে জানতে পারছে, এটা নিয়ে আমাদের পরিবারে অনেক প্রবলেম হয়েছে, যেগুলো তোমরা জানো না, যেগুলো তুমিও জানো না। আমি চাচ্ছিলাম আমাদের এই পরিবারের ঘটনাগুলো তোমাকে বলার জন্য, কিন্তু বলার আগেই আমি জানতে পারছি যে তুমি আমার সৎ ভাই, তোমার সাথে আমার কখনোই বিয়ে হবে না। আমি সেদিন তোমাকে একবার বলেছিলাম যে তুমি কি জানো যে তোমার সাথে আমার কখনো বিয়ে হবে না। আমি বলেছিলাম। ও বলে আমি আসলে ওই ইন্টেনশন থেকেই বলেছিলাম যে তুমি আমার সৎ ভাই, কিন্তু আমি তোমাকে ব্যাপারটা অন্যভাবে বুঝিয়েছিলাম। আর তুমি যখন আমাকে দেশের বাইরে যাইতে বলছো, আমি সাথে সাথে রাজি হয়ে গেছি, কারণ আমি জানি বাংলাদেশে আমরা সৎ ভাই বোন বিয়ে করলে এটা কেউ মেনে নেবে না। ঠিক ওই ভয়ে আমি সেদিন তোমার সাথে পালিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছিলাম। আমি বলি হ্যাঁ হয়েছিল। আমাকে বলে কিন্তু কি হইলো, আমি তোমার সাথে পালিয়ে যাবো, আমি স্বপ্নেও চিন্তা করতে পারিনি যে তুমি এই কাজটা করবা। আমার টার্গেট ছিল যে মালয়েশিয়াতে যাওয়ার পর আমি তোমাকে সমস্ত কথাগুলো খুলে বলবো, কিন্তু সমস্ত কথাগুলো বলার আগেই তুমি এক মানুষরূপী নর পশুর হাতে আমাকে তুলে দিলা। যাই হোক তুমি তুলে দিছো, তোমাকে বিশ্বাস করছে। আমার বাবা তো তোমার সাথে অন্যায় করছে, এই জন্য আমি আর ব্যাপারটাতে কিছু মনে করিনি। আমি মেনে নিয়ে ওই লোকের সাথে ছিলাম। বাবার সহযোগিতায় আমি পুনরায় আবারও বাংলাদেশে আসলাম, এবং আসার পরে আমি ফেসদের মাধ্যমে এবং তোমার বন্ধুর মাধ্যমে জানতে পারলাম যে তোমার এই অবস্থা। সব কিছু জানার পরে আমি নিজে আমার বাবার ডয়ার থেকে টাকা চুরি করলাম। টাকা চুরি করে সেই বাবাকে আবার কষ্ট দিয়ে আমি পালিয়ে চট্টগ্রামে আসছি, এবং তোমাকে আমি টাকাগুলো দিয়েছি। আমার এই জীবনে বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই, আর তোমার সাথে আমার বিয়ে শাদী হবেও না। আমি এখানেই কিছু একটা করে আমার বাকি জীবনটা কাটাই দিব। আমি বললাম এটা তুমি কেমন কথা বলতেছো। বলে হ্যাঁ এটাই কথা। আর আজকে তোমাকে শুধু এই কথাগুলো বললাম যে আর কোনোদিন কোনো বাবার প্রতিশোধ মেয়ের উপরে নিয়ে না, কারণ বাবা হয়তো অন্যায় করেছে কিন্তু মেয়ে কোনো অন্যায় করে নাই। আমি তোমার মায়ের সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করি নাই, কখনো কোনো অন্যায় করি নাই। যদি করে থাকে আমার
বাবা করছে, কিন্তু বাবার জন্য তুমি আমাকে এভাবে কষ্ট দিতে পারো না। যাই হোক, তুমি দিছো, আমার মনে হয় যে তোমার বাবা যে কষ্টটা তোমার মাকে দিয়েছে, আল্লাহ হয়তো সেম একই কষ্ট আমার কপালে রেখেছে, এই জন্য আমি এভাবে কষ্ট পাচ্ছি। আমি তখন তাকে বলতেছিলাম যে দেখো, আমি কী করবো ঠিক জানি না, তুমি আমাকে মানে মাফ করে দিও। আমি তখন তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমি তখন চলে আসি। আসার পর তার সাথে আমি আর কোনো যোগাযোগ রাখতেছি না, কিন্তু কেন জানি আমার বুকের ভিতর কষ্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে কষ্টের পরিমাণটা ততই বাড়তেছে। আমি কোনোভাবেই তার কাছ থেকে দূরে সরে থাকতে পারতেছি না। আমার তখন চিন্তা করতেছি, আমার জন্য ওর জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল, আমি কেন এই কাজটা করলাম। মাঝে মাঝে আমি তার সাথে কথা বলতে শুরু করি, মাঝে মাঝে আমি তার সাথে কথা বলি, সময় পেলে তার সাথে কথা বলি। কথা বলতে বলতে আমাদের মাঝে আবার সেই পুরনো আমেজটা ফিরে আসে। ও তখন ওর বাবা মা কার সাথে কোনো যোগাযোগ করে না, আমিও তখন ওর সাথে একইভাবে মিশে থাকি। থাকতে আমরা 2 মাস কথাবার্তা বলার পরে আমরা দুজনে আবারও সেই পুরনো স্টাফে ফিরে আসি। আসার পরে আমি নিজে তারে বলি যে ফারিয়া, চা হবার তা হয়েছে, তুমি যদি চাও আমরা আবারও বিয়ে করতে পারি। অ্যান্ড আমরা তো বিয়ে করেছি। আমাকে বলে, তুমি এরকম একটা মেয়েকে বিয়ে করবা যে মেয়েটা একটা বয়স্ক লোকের সাথে 1 সপ্তাহের মতো একটা হোটেলে ছিল। আমি তখন বললাম যে আমি তার পায়ে ধরে খুবই কান্নাকাটি করি যে ভুল তো আমার হয়েছে, আর কারো হয় নাই। আমি তোমাকে বিয়ে করে গোপনে চট্টগ্রামে থেকে যাবো, তুমি তার বাবা মার সাথে যোগাযোগ করতেছো না, কইরো না, বাকি জীবনটা আমরা দুজনে একসাথে কাটাই দেবো। সেদিন ওকে কান্নাকাটি করে গরিবুল্লাহ শাহ মাজার আমি তাকে পুনরায় আবার নিয়ে যাই। ওই মাজারে বিয়ে করি। কোর্টের মাধ্যমে আমি তার একটা ভুয়া একটা জন্ম নিবন্ধন বের করি, সেটার মাধ্যমে আমি তাকে বিয়ে করি এবং 6 লক্ষ টাকা কাবিনে বিয়ে করে আমি এই ব্যাপারটা আমার মায়ের কাছে বলি না, না বলে আমি তাকে গোপনে একটা বাসার মধ্যে রাখার পরে এভাবে প্রায় আরও 4 মাসের মতো আমাদের সংসার হয়। 4 মাস পরে একটা পর্যায়ে ও প্রেগনেন্ট হয়। ও যখন প্রেগনেন্ট হয় তখন কিন্তু আমার মা আমাকে খুব সন্দেহ করে। আমার কাছে মনে হচ্ছিল যে আমার অসুস্থ মাকে আমি আর কষ্ট না দেওয়ার পর আমি তখন আমার মাকে সমস্ত ঘটনাগুলো খুলে খুলে বলেছে, মা এই ঘটনা সব কিছু বলে। মা আমাকে বলে, এটা পৃথিবীর ইতিহাসে নাই, তুই যেটা করলে, তুই কেন তোর বোনকে বিয়ে করলি। আমি বললাম যে মা আমি কী করবো, আমি জানি না, আমি এটা করে ফেলছি। পরে মা আমাকে বলে, তুই কাজটা তুই ঠিক করিস নাই। পরে মার সম্পর্কটা মেনে নেওয়ার পরে আমি, মা আর ও তখন একই ঘরে থাকতে শুরু করি। সময়গুলো কাটতে ওর ঘরে একটা মেয়ে সন্তান হয়। একটা মেয়ে সন্তান হওয়ার পরে আমার মা কিভাবে ওর কাছ থেকে নাম্বার নেয় বা কিভাবে কি করে, আমার মা পুনরায় আবারও আমার অনুমতি ছাড়াই ওর বাবার সাথে, মানে যিনি আমার বাবা ছিল তার সাথে যোগাযোগ করে এবং তার বাবাও আমার সাথে যোগাযোগ করতে শুরু করে। আমার ভিতরে মানে এখানে অনেক ঘটনা আছে, আমি just সংক্ষেপ করে বলি। এরপরে ওর বাবা আমার সাথে কথা বলে, ওর বাবা আমাকে বুঝিয়ে বলে যে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই, এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে হতে পারে না, এটা সম্পূর্ণ বাঞ্ছনিক একটা কথা, তুমি এই কাজটা করো না, এখনও সময় আছে, যা হবার তা হয়ে গেছে। আমার মেয়ের অন্যায় আছে, আমার মেয়ে অনেক অপরাধ করেছে, তা না হলে সে এতগুলো টাকা নিয়ে আমার বাসা থেকে পালায় যেতে পারে না। টাকা নিয়ে পালাইছে, যাই হোক তোমার মাকে রক্ষা করছে। আমি সব কিছুর জন্য তোমার কাছে অনুতপ্ত ক্ষমা চাচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি আমার মেয়েটাকে দিয়ে দাও, আমার মেয়েটাকে অন্যত্রে বিয়ে দিই, তুমি আরেকটা বিয়ে করো। আমি তখন বললাম যে এটা কেমন কথা, আমার একটা সন্তান আছে, এটা হতে পারে না। আমি তখন আমাকে খুবভাবে বোঝাই। ঠিক এমতো অবস্থায় আমি না পারতেছি আমার বাবার পাশে যাইতে, না পারতেছি আমার মায়ের পাশে থাকতে। চট্টগ্রামের আমরা একই পরিবারে আজকে প্রায় অনেকগুলো দিন ধরে আমি ঠিক একই অবস্থার মধ্যে আমার সময়গুলো কাটাচ্ছি। আমি কোন সাইডে যাব বুঝতে পারতেছি না। ওর বাবা কিন্তু কোনো আইনেরও আশ্রয় নিচ্ছে না, কোনো রকম কিছু করতে, যে আমাকে জাস্ট বোঝাচ্ছে যে তুই আমার মেয়েকে দিয়ে দে, বা আমি সমস্ত কিছুর জন্য ক্ষমা চাই, প্রয়োজনে এই বয়সে আমি তোর মাকে আবারও করে গিয়ে বিয়ে করব, করে আমি তোকে আমার যত সয় সম্পত্তি আছে সমস্ত সয় সম্পত্তির অংশীদার বানাবো, তারপর আমার মেয়েটাকে দিয়ে দে এবং এটা তোরা দুজনে 2টা বিয়ে কর। ওরকম করে আমাকে বোঝাচ্ছে। আমি জাস্ট এখন কোন লাইনটা বেছে নেবো বা কী করবো এটাই বুঝতে পারতেছি।